আমি প্রথমেই এই শ্রোতার সঙ্গে একটু পরিচিত হতে চাই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হালিমা। আপনার নাম হালিমা। পুরো নামটা জানতে চাই। মুসাম্মাদ হালিমা। মুসাম্মাদ হালিমা। আর কোনো নাম আছে? আর কোনো নাম নেই। আচ্ছা, সবাই আপনাকে হালিমা নামে ডাকে নাকি অন্য কোনো? হ্যাঁ, হালিমা নামে। হালিমা নামে ডাকে। আচ্ছা, আমরা হেলুইন 920 তে বেসিক কিছু নিয়ম ফলো করি, লাইক আপনার বয়স, আপনি কোথায় থাকেন, কোথায় বড় হয়েছেন, এগুলো একটু জানতে চাই। বয়সটা কত? আমার বয়স 27 বছর। এই মুহূর্তে 27 বছর। হ্যাঁ। থাকছেন কোথায়? মিরাজনগর। মেরাজনগরে আপনি থাকছেন। ওকে। মেরাজনগরটা কি ঢাকার মধ্যেই? হ্যাঁ, আমার ঠিক মানে খুব একটা জানা নেই, আমি এই এলাকা সম্পর্কে তেমন একটা জানি না। যাত্রাবাড়ি পরেই সোনিয়াকড়া রায়ের বাগ, তারপর মিরাজনগর। আচ্ছা, এমনিতে আপনি আপনার জন্ম জেলা কোনটি? আমার জন্ম খাগড়াছড়িতে, দেশের বাড়ি বিক্রমপুর। দেশের বাড়ি বিক্রমপুর, জন্ম হয়েছে খাগড়াছড়িতে। হ্যাঁ, আচ্ছা, মানে খাগড়াছড়িতে কি ছোটবেলা কেটেছে? ছোটবেলা 5-6 বছর বয়স ওখানে আমি থাকি, তারপরে আমার শৈশবটা ঢাকা শহরে, আচ্ছা, তারপর ঠিক আমি আছে। বড় হওয়া। একটু জানি যে আপনার বাবা কি করেন বা করতেন? আমার বাবা বিকাপুরে ছিল, তারপর ব্যবসার কারণে হুম হুম। তার সিলভারের ব্যবসা ছিল, এটার জন্য সে খাগড়াছড়ি চলে যায়। আচ্ছা, সিলভার। সিলভারের ব্যবসা ছিল আচ্ছা। তার। সে সিলভার ব্যবসা উনি কি করতো। বেঁচে আছেন? না, উনি বেঁচে নেই। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। ফাইন, আমরা শুরু করতে চাই আপনার জীবনের গল্প, একেবারে শৈশব থেকে শুরু করতে হ্যাঁ, চাই। ছোটবেলায় আমি যখন আমার জ্ঞান বুদ্ধি হয় তখন আমি দেখি যে আমি খাগড়াছড়ি। তখন জি। আমার 6 বছর বয়স। আমার মা নাই, সৎ মা ছিল ঘরে। আমরা 2 ভাই, কিন্তু জানতাম একটা বোন আছে আমার, বড় আচ্ছা। বোন। আচ্ছা, সেটা কোথা থাকে? ঢাকা। মানুষের তো শুনতাম, তখন একটু একটু জ্ঞান বুদ্ধি আমার আসতেছে। আমি জানলাম যে বড় বোন ঢাকা থাকে। আশেপাশের মানুষ আমার বলতো যে তোমার তো একটা বোন আছে। তো আমার একটা কথা বলি ভাইয়া, ওইখানে আমার সবাই কালাবুড়ি বলে নাম ডাকতো। মানে আপনাকে ডাকতো কালা বুড়ি? হ্যাঁ, আচ্ছা। মানে এটা বলতো কেন, আমি কালোর মধ্যে নাকি খুব মায়াবী ছিলাম, এই জন্য আর কি কালো বুড়ি বলে ডাকতো আমার মা। ওকে, ঠিক আছে। এটা মা ডাকতো আর কি, মা নামটা রেখে গেছে। তো মা মারা যায় আমার 15 মাস বয়সে। আমার ছোট মা আমাদেরকে খুব অবহেলা করতো প্রচুর পরিমাণ। আমি যখন জানলাম যে আমার একটা বোন আছে, তখন তার অত্যাচারে একদিন আমি বাড়ি থেকে বের হয়ে যাই। কি ধরনের অত্যাচার করতো? সব দিক দিয়ে কষ্ট দিত। আমার 2টা বাইরে খুব মারতো। বাবা কোনোদিন এগুলো দেখতো না। সে সারাদিন পরে এসে দেখতো যে আমাদের ভালোই দিন কাটতেছে, কোনো সমস্যা নেই আমাদের। বাবাকে বলতেন না এগুলো? না, কখনো না। কারণ বললেই তো মায়ের খেতে হবে আবার। তখন আমি খুব ছোট, তো জানতাম একটা বোন আছে। তো আমি একদিন মায়ের কষ্টে ঘর থেকে বাইরে হয়ে যাই, অনেক দূরে। আমি অনেক দূরে পলায় চলে যেতেছি। তো হঠাৎ করে ওইখানে এক লোক আমাকে দেখে বলে, তুমি কই যাও বুড়ি, কই যাও? আমি বলতেছি আমি আমার বুবুর কাছে যাব। ওই দেশে বোনকে বুবু বলে। জি। না না, তুমি হারা যাবে, চলো। তাই না, আমার ভাইয়ের সাথে দেখা হয়, ফুরাদের সাথে। তো ফুরাদের হাতে দেখ নেই, ফুরাদ তো চলে যেতেছে, কই জানো, বুবুর কাছে যাবো, লয়ে যাও। ভাই আমার টাইম না বাসা আনছে, আমি জানি এখন ধরতে পারলে আমার আবার মারবো। তখন আমি ভাইয়ের হাতে অনেক জোরে কামড় দিই। তো ছোট মা মারে, আবার কেউ দেখতো না, সেদিন মারতো, এমন ভাবে মারতো গলায় পাড়া দিয়ে। খুব শৈশবটা অনেক অনেক আগের, কিন্তু স্মৃতি এতটাই বেশি বিদগ্ধ। হয়তো অনেকেই সৎমার ঘরে অনেক সুন্দরভাবে বড় হয়েছেন, এবং কেউ কেউ হয়তো বা এরকমও আছেন যারা হয়তো ওকে অনুভব করতে পারেন যে আসলে সৎমার যে যন্ত্রণাটা সেটা কতটা কষ্টের। এবং আমরা বিশ্বাস করি অনেক সৎমাই শুনছেন আজকের এই রেডিওর অনুষ্ঠানটা। তাদেরকে আমরা অনুরোধ করব যে যদি আপনি কখনো এই সৎমায়ের জায়গায় নিজেকে খুঁজে পান, তাহলে এই সন্তানদের যে কষ্টটা সেটা একটু অন্তর্দ অনুভব করার চেষ্টা করবেন, এবং এরা যে কতটুকু পরিমাণ ঘৃণা করে আপনাকে এটা একটু বোঝার চেষ্টা করবেন। প্লিজ বলুন, আপনি বলুন। তারপর মারতো, অনেক অত্যাচার করতো। তো একদিন গলায় পাড়া দিয়ে গালের চামড়া গুলো টেনে টেনে মারতো। তো আব্বা এসে দেখতো গালগুলো খুব কালো হয়ে যেত আমার। দেখে বলতো, মা তোমার এগুলো কালো কেন? এই একটা উসিন মসলে দেশে কাটাই দিত, কোনোদিন বলতাম না। আর বাবার সামনে খুব আদরে রাখতো। বাবা চলে গেলে নির্যাতন করতো, যেটা সত্য কথা সেটা আমি বলতেছি, হয়তো তারা শুনলে আমি কষ্ট পেতে পারে, কিন্তু এটা স্বীকার করবে তারা যেটা সত্য, এবং আশেপাশে সবাই জানে এটা। তো যাই হোক, লাখো শুক্রিয়া জানাই মাদের প্রতি। কিন্তু মা যে এরকম হতো সেটা আমি কখনো জানতাম না, কারণ আমি জানতাম এটাই বুঝি মা। এমনকি আমি তার বুকের দুধ চুরি করে খাই। আমি তো জানি না মার দুধ কেমন হয়। তো আমি একদিন দেখছি আমার একটা ছোট ভাইরে সে দুধ খাওয়াইতেছে, তা আমি তার টান্ডা সরাই আমি দুধের স্বাদ দেখছি তার কেমন লাগে। এরকম একটা মানে মায়া পাওয়া, ভালোবাসা পাওয়া, মায়ের প্রতি যে একটা মমতা, এটা আমার ভিতরে সবসময় কাজ করতো। তাদেরকে খুব আদর করতো দেখতাম, কিন্তু বাবার সামনে আদর করতো, বাবা চলে গেলে আর আদর করতো না। আমি খুব ভালো লাগতো, সারাক্ষণ কাজের মধ্যে রাখতো। আর ও দেশের মরিচ, ধান্য মরিচ আছে না, এগুলা খালি বলতো এগুলা বাইটে নিয়ে আসো, ওইগুলো বাটতাম। আর আমার ভাইরা দিয়ে গরু চড়াইতে দিত, যাও গরু চড়াই নিয়ে আয়। পড়ালেখা করতে দিত না,
আবার খুব মারতো। আর ছোটবেলা তো সবাই একটা অভ্যাস থাকে প্রসাব করে বিছানায়, তো আমার এই অভ্যাসটা ছিল। তো আমার ভাইয়ের দেগুলো ধোয়াইতো, আমাদের ধোয়াইতো, মুঠি করে লবণ প্রসাবের মধ্যে দিয়ে খাওয়াইতো আমাদের, বলতো এটি সবটি খাবি। প্রচুর কষ্ট হইতো, আমরা খেতাম। এগুলো কেন করতো? এগুলা করলে নাকি প্রসাব আর করে নাই ভয়ে। মানে বিছানায় রাতের বেলা যে ঘুমের মধ্যে যে পুরা এক মুঠ লবণ খাওয়াইতো। এবং এটা ও যেটা বললো এটা অনেকেই বিশ্বাস করতে পারবেন না, বাট দিস ইজ ট্রু। এটা করা হয় বাচ্চাদেরকে অনেক সময়, এগুলো এক ধরনের কুসংস্কার, যাতে রাতের বেলা বিছানা নষ্ট না করে, সে কারণে এই কাজগুলো করা হয়। ওকে, হ্যাঁ বলুন। বাবা একদিন বাসায় এসে দেখে যে আমি প্রচুর কান্নাকাটি করি, কিন্তু জানতে পারি না। কিন্তু আশেপাশের মানুষ বলে তোমার মেয়েরা তো মারে, তুমি মেয়েটারে বাঁচাও। তো বাবা একদিন চুপ করে, বেশি দূরে যায় না, আশেপাশে থাকে, এসে দেখে যে আমার প্রচুর মারতেছে। এত মারে যে গলায় পাড়াটা দাঁড়ায় আছে, এর মধ্যে আমার বাবা এসে দেখে ফেলায়। দেখে তার ঢাকাটা সরাই, তুমি এটা কি করতেছো, নিষ্পাপ একটা বাচ্চারা তুমি মারতেছো। তো উনি নানান ধরনের বাহানা দেখালো, এটা করে না সেটা করে, এই ওছিল ওই ছিল, নানান ধরনের দেখায়। তখন বাবা কি করে, আমাকে নিয়ে আমার বোনের কাছে এসে পড়বে ঢাকা। তো বাবার সাথে সাথে আমাকে একটা জামা পরায়, আমার ছোট ভাই তুহিত, আমার বড়ি, দুনো ভাই। তো ওরা বলে চল আমরা তোদের ঢাকা দিয়ে আসুন, তারা এখানে আর থাকা লাগবো না, চল বহুত হইছে। পরে রেডিমেডি করে নিয়ে আসলো। এর আগে ঘটনা হলো, আমার বোন যখন এখানে ছিল, এখান থেকে যাওয়ার ঘটনা হলো, আমার বোন অনেক অত্যাচার পায় এই সংসারে। বড় বোন হ্যাঁ, আকলিমা, যখন তার 12-13 বছর বয়স, তখন আমার মা মারা যায়। মারা যাওয়ার পরে আমার 3 ভাই বোনকে আমার বোন লালন করে। এদিকদা সৎমার জ্বালা, এদিকদা না খাওয়ার জ্বালা, এদিকদা অভাব, এদিকদা সব দিকে অবহেলা। তো চিন্তা করে যে ভাই বোন শেষ করে দিই, মানে মনের কষ্টে সে কি করে, কিসের তেজ একটা বিষয় না, গোলায় গোলায় সবাই খায়, আমি মরে যাবো। তো আমার কুলে নিয়ে আদর উদর করে কান্নাকাটি করে 20 টাকা আমার সামনে আনে, খাওয়ানোর জন্য আমি লাত্তিতে ফালাই দিই। ছোট ছিলাম, বুঝতাম না। ফালা দেওয়ার পর আফা আমার পেঁচাদের অনেক চিৎকার করে, সংগ্রাম করুন তোমাদের নিয়ে, আমি তোমাদের নিয়ে বাঁচবো। তখন আমাদের ওই অবস্থা ফালাই দেয়, সে ঢাকা এসে পড়ে। ঢাকা এসে আমার ফুপুর কাছে কাজ করে, এসে তাহলে কিন্তু আমার ফুপু থাকতো, বড় ফুপু, ফুপুর বাড়িতে আমার বোন এসে থাকে এবং ওখানে কাজ করে। তো এদিকে তো আমরা এত ঘটনাতে সময় আমি জানি না, আমি তো জানি পরে। তো যখন আমার বাবার রওনা দিল আমাদের নিয়ে, যে চলো তোমাদের নিয়ে যাই, ঢাকা আসলাম। আসার পরে দেখলাম যে আপুর বিয়ে হয়েছে। তো আপু বিয়ে করে কেন, আপুর একটা উদ্দেশ্য, যে আমার যে যন্ত্রণা পাই আমি এখান থেকে আসছি, আমার 3টা ভাই বোনরা আমি বিষ খায় মেরে ফেলতে চেয়েছি, সেই ভাই বোনদের নামের আমি যুদ্ধ করে তাদের বাঁচানোর জন্য ঢাকা শহরে আসছি, তাদের বাঁচানোর জন্য আমার কিছু একটা করার দরকার। তো আপা চিন্তা করলো যে আমি যদি একটা আনমেয়ের ছেলের বিয়ে করি, সে আমার ভাই বোন দেখবো না, আর যদি একটা বয়স্ক বা বউ মরে গেছে এরকম একটা লোকের বিয়ে করি, তাহলে মনে হয় ভাই বোন দেখবো। তো ফুপুর বাড়িতে কাজ করতো। তো একদিন এক লোক আমার ফুপুর বাড়িতে ভাত খেতে আসে, আপুর দেখো খুব পছন্দ করে তোমার আমি বিয়ে করতে চাই, বিয়ে করবো আমারে। আপা খুব লজ্জা পেত, ফুপু রাজি হয়নি, ফুপু বিয়ে দিতে চায় না। তা আপা বিয়ে করে, একটা সত্য নেয় দুলাভাইয়ের সাথে, যে দেখেন আপনি আমাকে বিয়ে করতে চান, ঠিক আছে, আমার 3টা ভাই বোন যদি আপনি পালেন, তাহলে আমি আপনাকে বিয়ে করবো। তো আপাই বলে যে আপনার তো বউ আছে, কয় না আমার বউ পাগল, আমার 2টা ছেলে মেয়ে আছে, বউ যেহেতু পাগল আমার একটা মানুষ দরকার, আর তোমার 3টা ভাই বোন যেহেতু আছে, আমি শুনছি, আমি ওদের পালবো, প্রস্তাবটা ফালাও না, এটা বলে। তা আপা না করে দেয়। আপা ওদিকে আর কি এখন কাজ কাম করে, সে চিন্তা করে না আমার ভাই বোন তো দিদা অবহেলা আছে, যেভাবে হোক আমার এটা রাজি হইতে হবো। তো ভালো ভালো জায়গাতে সম্বন্ধ হয়, কিন্তু আপা এগুলা অ্যাকসেপ্ট করে না। বিয়ে হয় তার সাথে, বিয়ে হওয়ার পর মানে ভদ্রলোক বউ থাকা অবস্থায় আরেকটা বিয়ে, হ্যাঁ, বলে যে তার ওয়াইফ পাগল, আচ্ছা, আর 2টা বাচ্চা আছে, তাদের দেখাশোনা করার জন্য তার। এটা কি আপনার বোন তখন খোঁজ নিয়েছিল, বা এটা কি নিশ্চিত ছিল? কিভাবে নিবে, আমার আপু এমন সাদা সিধা ছিল যে দুনিয়া সম্পর্কে তার কোনো নেই। তখন রক্ষা করার দরকার ছিল তার ভাই বোন, আর কিছু চিন্তা করেনি, তার লাইফের চিন্তা সে করেনি। সে বলার পর দুলাভাই বলে আমি তোমাকে এখানে সবকিছু করে দিবো, তুমি তোমার ভাই বোনদের মানুষ করবা, আর আমি তাদের দায়িত্ব নিলাম। তো আমার আপু ফুপুর উপর অনেক কষ্ট নিয়ে রাজি হয়। তো ওদিকে বড় ভাই আর মানে আমার আপার ছোট যে ভাইটা, ও থাকে আপার কাছে, ওখানে থাকে ফুপুর বাড়িতে, আর আমার আপা আর আমি, আমার ওই ভাইটা তুহিত, ও থাকি খাগড়াছড়ি। ওই সময় আমাদের ওই অবস্থা হইতেছে। তো যাই হোক, এদিকে বিয়েটা হয়। বিয়ে হওয়ার পর আমার আপু ঘর ভাড়া কিভাবে নেয় এগুলো জানতো না। তো মানুষের বারিন্দায় এক হিসেবে তারা শুইতো। তো আমার ফুবু আবার বুদ্ধি করে ঘর লয় না দেখে বলতো যে এটা পানি ওদের শুলে ফিকা মারো। তো আর এক করতে নির্যাতন করতে ভেবে। তো দুলাভাই টাকা ছিল অনেক, কিন্তু ঘর নিতে পারতো না। তারপরে ঘর নিল, নেওয়ার পরে তারা সংসার গোছালো। এর মধ্যে বাবা আমার নিয়ে আসে, ওই যে মা মারতে দেখে তখন নিয়ে আসে। তা আমি আমার আপারে পাওয়ার পর ওই যে একটা ভয় আসছে আমার ভিতরে, ওইখানে যে একটা নির্যাতনের, আপারে পাওয়ার পর আপার আঁচল আর ছাই না, মানে আপা ছাড়া আমি আর কিছু বুঝি না। আমি যেখানে যাবো, টয়লেটে গেলেও আমি তার ভিতরে ঢুকাইনি, যে হারাই যদি যায় আবার। তুলাবে খুবই আদর করে, আমাদের সন্তান যেভাবে পালে ওইভাবে আদর করে প্রচুর। হঠাৎ একদিন আপা শুনতে পায় তার ওয়াইফ আছে, সে পাগল না, না
সে আসে আপার বাড়িতে, আসার পর অনেক খারাপ ব্যবহার করে। কয়দিন পরে শুনে আবার একটা বউ আছে। মানে আরো একটা বউ আছে? হ্যাঁ, আরো একটা বউ আছে। সেটাও শুনে তো আপা অবাক। আপা আমার একটা জিনিস ভাবে, আমার ভাই বোন তো সুন্দরভাবে পালতেছে, তার অর্থ দিক দিয়ে টাকা পয়সা দিক দিয়ে ভালোই ব্যয় করতেছে আমাদের প্রতি। থাক, আমার ভাই বোন যদি মানুষ হয়, আমার আর কিছু দরকার নেই, এদের উপরেই আমার জীবনটা চলুক। তো যাই হোক, দুলাভাই ব্যবসা বাণিজ্য করতে আস্তে আস্তে অনেক টাকা পয়সার মালিক হলো, আস্তে আস্তে দিন ঘুরলো। তখন আমাকে যদি কোনো স্কুলে ভর্তি করে, তো দুলাভাই একটু হিংসা ভাবে নিত। ওই কি করতো, এমন দূরে যায় বাসা নিত জানি আমি স্কুলে আর না আসতে পারি। তা আবার যখন ওখানে ভর্তি করে, তা আবার এমন দূরে যায় বাসা নিত যেন আমি স্কুলে না আসতে মানে পারি। আপনাকে স্কুলে পড়া কেটে চাইতো না পড়তে দিত না আমাকে। দুলাভাই? হ্যাঁ, কেন? মানে এটা হিংসা কাজ করতো কেমন যেন, মানে এটা কেমন যেন সে এই আচ্ছা। খুব ভালোবাসে, আবার এই সে কেমন জানো। আচ্ছা আচ্ছা। একদিন তার ওয়াইফাই সে ঘর ভর্তি মাল সাবানা থাকে আমার বোনের, সব নিয়ে যায়, নিয়ে পুরো পাখার মধ্যে দিয়ে যায় আমাদের। দেখতাম প্রচুর কানতো আমার বোন। সেদিন কানলে আমার বোন, আমি অসহায়ের মতো টাকা দেখতাম, ভাবতাম যদি বড় হয়ে আমার বোনের কষ্ট আমি হইতে দিব না কোনোদিন। তো একদম ঘরে কিছুই থাকতো না। তো দুলাভাই আবার 2-3 দিন পর আবার সব নিয়ে আসতো। তো আবার বাচ্চা কাচ্চা হইতো না, অনেক বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা হইতো না, আমাকে পাইলা বড় করতেছে। তো দেখা গেছে একদিন বাসা নিছে, তখন আমি আমার বয়স 11 কি বা 12। তো একটা এলাকার একটা ছিল আমাকে দেখে ছেলেটা ডাইরেক্ট অফার দেয়, আমি তোমার পছন্দ করি, হালিমা তুমি আমার প্রস্তাবে রাজি, আমি আস্তে করে এসে পড়ি। যেখানে কিছু বলার নাই, আমি খুব মানে বাইরের সমাজটাকে আমি খুব ভয় পেতাম। তো এর মধ্যে আমাদের বাসায় ফুয়াতো ভাই আসা যাওয়া করতো, জি। তার জন্য মেয়েটি দেখতেছে। তো এর মা আবার আমাকে দেখে পছন্দ করে আপনার কাছে প্রস্তাব জানায় যে আমি তোর বোনটারে পছন্দ হয়েছে, আমার ভালো লাগছে, আমি নিতে চাই আমার ছেলে। তো আমার আপু কয় তোমার ছেলে তো বয়স ওর থেকে অনেক পার্থক্য, তো কিভাবে হয়। আপা আবার যার জন্য প্রস্তাব দিয়েছে তারাও খুব পছন্দ করতো, ভালো জানতো যে না আমার বোনের যদি এরকম একটা ছেলের সাথে বিয়ে হয় খুব ভালো। এদিক দিয়ে আবার ওই যে এলাকার মধ্যে যে ছেলেটা, ও আবার আমার খুব জ্বালাতন করতেছে। তা আপা যেতেছে, এদিক দিয়ে আবার দুলাভাই প্রতিদিন ঝগড়া করে ঘরের মধ্যে আমার জন্য। আচ্ছা। ঝগড়া করে কেন, যে ওই যে সতীন, মানে ওনার 2 ফ্যামিলি আছে, মানে আমার দুলাভাই এমন একটা মানুষ যে তারা শক্ত করে মুঠি করে ধরবে, তার কাছে সে ধরা দিবে। আর যে তারা মানে আদর করবে একেবারে খুব ভালো দামে, তার মূল্যায়ন সে দেবে না। তো এইভাবে দিন গেল। তো আমাদের দুঃসম্পর্কের ফুপু হয়। তো উনি যখন প্রস্তাবটা দিল যে আমি আমার ছেলের লেগে ওরা নিতে চাই, তা আপা বলতেছে ঠিক আছে। তো ওনারা আবার যৌতুক দাবি করে। তো যে যৌতুক দাবি করে, আমার আপু বলে আমার বোনকে এত বড় হয়েছে যে আমি বিয়ে দিব এত টাকা দেওয়া দরকার নেই। তো যে ছেলেটার লোক প্রস্তাব দেয়, উনি আবার আমার যথেষ্ট পছন্দ করে ফেলে, আসা যাওয়ার মধ্যে দেখে খুব পছন্দ করে। এদিক দিয়ে আবার একটা ছেলে ডিস্টার্ব করে, কোন দিন কোন ঘর ক্ষতি হয়ে যায়, বোনের উপরে একটা ঝড় আসবো, দেখা যাবে আরো অশান্তি। তা পা এদিক দিয়ে প্রস্তাব যখন শোনার পর তো ওরা যৌতুক দাবি করে। তো এখন যে আমাদের বাসা আসা যাওয়া করতো, যে আমাকে পছন্দ করে, উনি বলে যে যৌতুক আমি চাই না, আমি ওরেই চাই। এই ভদ্রলোকের নাম কি ছিল? আব্দুল লতিফ। আব্দুল লতিফ ছিল। সে সম্পর্কে আপনার ফুফাতো ভাই হয়? হ্যাঁ, দূর সম্পর্কের ফুফাতো ভাই হয় আর কি। তো উনি বলে যে আমি যৌতুক চাই না, আমি একটা সুন্দর মনে একটা মানুষ চাই। আর এটা ওর মধ্যে দেখছি, ও ছোট একটা মেয়ে হলো, মানে ওর ভিতরে ওটা অসহায়, ওর মা নাই, তখন বাবা আছে আমার। ওকে, আব্দুল লতিফ। আব্দুল লতিফ, সে আসলে আপনাকে চাইছিল কিন্তু কোনো যৌতুক চাচ্ছিল না। যৌতুক চাইতেছিল না। বলুন তারপর। তো উনি, ওনার মা যৌতুক ছাড়া বিয়ে করাবে না। অনেক জায়গায় মেয়েটি দেখে, কিন্তু ওই মেয়েগুলো উনিই ভাঙায় দেয়। যারাই দেখাইতে নেয় সে যায়, গেলে বলে কি আমার বাচ্চা আছে, বউ আছে, এরকম বললে তার কেউ বিয়ে করবে না। তো ওনার লাইফ অনেক বন্ধু বান্ধব ছিল বা বান্ধবী ছিল, উনি সবকিছু মনে হইতেছে যে আমাকে তার দরকার, এমন কিছু সে ভাবলো। তো উনি আমাকে ঘরেতে তো বের করতে পারে না, বা আমার মন থেকে কোনো কথা জানতে পারে না, কারণ আমি বয়স ওরকম না, ছোট। আমার আপুর সাথে তার ফ্রেন্ডশিপের মতো চলাফেরা, বড় বোনের সাথে বন্ধুর মতোই, মানে ছোট ভাইয়ের মতোই খুব আদর করে আমার আপু, ভালো জানে। তা আমার আপুরে বলে যে আপা আমি একটা ছবি দেখবো, ছবিটা খুবই দুঃখের ছবি, আমি ওরা দেখাবো, লাইফ সম্পর্কে অনেক কিছু জানা দেবে, ওরা আমি নিতে চাই, তুমি একটু যাইতে দিবা। তারপর বলে আমার এত একটু বোন, ও না না ওইসব দরকার নাই, দেখ রে উড়ান্ত বয়স, তোর সাথে দিলে একটা কলঙ্ক হইব। তো বলে না আপা, আমার অনেক বন্ধু বান্ধব যাইতেছে, এখানে আমি ওরা না নিয়ে আমি যেতে পারবো না, প্লিজ। এখানে মানে অনেক অনুরোধ করে পায়ে হাতে ধরে। তারপর বলে দেখ রে এটা সম্ভব না, মানে দুজনের মধ্যে খুব রাগারাগি হয়ে যায়। তো বলে যে তুই কি করাইতে চাস, আমার বউ আমি নিবো, মানে রাগ করে বলতেছে, ও তো আমার বউ, আগে পরে আমার বউ হইব। আপাকে একটা কথা হলো, তো আপা থেকে আর সত্যি পারতেছে না, খুব মানে বিরক্ত। তো একমতে আপা রাজি হয়। তো উনি বলে দেখ আমি এটা সাদা কাগজ নিবো, সাদা কাগজটা সুন্দর আমি গুছাই দেবো, তুই একটা কালি আচর পড়বে না। ওরা তক্ষ করে, আমি খালি নির্বাক হয়ে তাকাই থাকতাম, এসব কিছু বুঝতাম না। তো যাই হোক, সকালবেলা উঠলাম, আমি আমার আপা গোসল করাইলো, গোসল করানোর পরে আমি ঘুমাই এলাম। হঠাৎ করে দেখি যে এত সুন্দর গান ঘরের ভিতরে, চোখ মেলে দেখি যে সে
আব্দুল লতিফ বসে আছে আমাদের, তাকে আছে, চোখগুলো খুব লাল, মানে কান্নাকাটি করছে। তো উনি ডায়েরি পড়ছে, লাইফের সবকিছু বাদ দিয়ে সে কোরআন শরীফ ধরবে, মানে কোরআন শরীফটা তাদের কাছে অনেক বড় কিছু তখন, কিন্তু আমার কাছে তখন ওই সময় বুঝেন না আমি আপনি। কিছুই বুঝি না। তা আমাকে কোরআন শরীফ ধরাইলো, আমার আপু কান্না করতেছে দেখলাম, সেও কান্না করতেছে, তারে ধরাইলো। সে বলল যে আমি হালিমনের দায়িত্ব নিলাম, আজ থেকে সে আমার স্ত্রী, আর আমি জীবনে যতদিন বাঁচবো সেই আমার স্ত্রী থাকবো, তার ছাড়া আমি আর কারো বিয়ে করব না, এটা সে বলে। আমার আবার বলতে বলে যা যা, আমি তা বলি। আমার বলতে বলে যে তোমার জীবনে এই একজনই, আর তোমার জীবনে আর কেউ আসবে না, তুমি ওর এই স্বামী বলে গ্রহণ করলা, বলো। আমি এবার ওদের সাথে সাথে বললাম, কিন্তু এটা যে অনেক বড় মূল্য এটা আমি তখন জানি না। প্রথম কথা হচ্ছে যে আমি যদি রিলিজিয়নের জায়গাটা থেকে বলি, ধর্মের জায়গা থেকে বলি, তাহলে এটা পুরোপুরি অন্যায়। কারণ আমাদের পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে কোনো ধরনের কোনো শপথ করার কথা কোথাও বলা হয়নি, এবং করলে এটা অপরাধ হবে, গুনাহ হবে। আর বিয়ে পড়ানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা আমাদের ধর্মে বলে দেওয়া হয়েছে। সুতরাং এই পদ্ধতি বাদ দিয়ে অল্টারনেটিভ কোনো কিছুর কথা বলাও হয়নি, সুতরাং এটা করার কোনো নিয়ম নাই। কিন্তু অনেকেই আমরা বিশ্বাস পাওয়ার জন্য পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে এই ধরনের শপথ করে থাকি, যেটা কবিরা গুনাহ এবং অন্যায়। এ ধরনের কাজ আল্লাহ পছন্দ করেন না, এবং এটা যারা করেন সামাজিক ভাবে বা পারিবারিক ভাবে যেটাই করুন না কেন, নিজেকে সত্য প্রমাণ করার জন্য করেন। অনেক সময় দেখা যায় নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য করেন, অনেকে বিভিন্ন ওয়াদা নেওয়ার জন্য করেন। এটা কিন্তু ভয়াবহ রকমের অপরাধ। এবং আপনারা যারা ইমাম আছেন, যারা ধর্ম বিষয়ে পড়াশোনা করেন, তাদের কাছ থেকে জানবেন এটা। যদিও আমি স্কলার নই বিষয়ে, কিন্তু এই ধরনের কাজ করা অন্যায়, এবং এই ধরনের কাজ আপনারা করবেন না। এই ধরনের কাজ করে ওয়াদা করলে আল্লাহ অবশ্যই অনেক বেশি বেজার হন। আমরা শুধুমাত্র প্রচার করছি এই কারণে যে ওনার জীবনের গল্পে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এভাবেই ঘটে গেছে সেই জন্য। কিন্তু আমরা অনুকরণের জায়গা থেকে অবশ্যই আপনাকে নিরুৎসাহিত করতে চাই, এমন কাজ দয়া করে করবেন না, এবং কেউ যদি করে তাকে আপনি অবশ্যই নিরুৎসাহিত করবেন। বলুন তারপর। তো আমাকে রেডি করে দেয়, আমি রেডি হয়ে বের হই, মানে নাসর বান্দা সে আমাকে নেবে। তা আসলাম, টাইটান ছবি যখন দেখতে যাব, ঢুকতেছি। জীবনের প্রথম হলে ঢোকা? ছোটবেলা আপু দুলাবের সাথে যাওয়া হয়েছে ছোট থাকতে। ওকে। যখন এই ছবিটা দেখতে যাব, আমি জানি না ছবিটার কাহিনী আর কি হইতে পারে। হলের ভিতরে যখন ঢুকবো, তখন যে পুলিশরা বলে এতটুকু একটু মেয়ে, বলে এই ছবি কি এই ছবি দেখতে আসছে। আমি কি এই কথা কই কেন, কত ছবি তো দেখলাম, এই কথা তো শুনি না। খুব ভয় পেয়ে গেলাম। তো সে আবার মানে মিটি করে হাইসে লয়ে গেল আমারে। তো ওনার বন্ধু বান্ধব তো কেউই দেখি না, শুধু আমি। তো ছবির প্রথম অংশ দেখার পর আমি পুরো চোখ বুঝে ফেলছি, ওর পর আমি আর চোখ মিলি না। ছবি শেষ আমার পুরা, তো আমি তারে মনে হইতেছে খুব ভয় লাগতেছে আমার। তো আসার সময় সে আমার বলে যে হালিমন, তুমি কি ভয় পেয়েছো? তুমি ভয় পেও না, তুমি কিন্তু আমার স্ত্রী। বাসা আসার আগে জানি দুলাভাই তখন বাসা ছিল না, এখন দুলাভাই বাসা আসার সময় হয়েছে। তো উনি আবার বলে যে এখন তো দুলাভাই এসে পড়ছে, চলো আমাদের বাসা তোমার নিয়ে যাই। আচ্ছা। তো নিয়ে আসলো ওনাদের বাসায়। ওনাদের বাসায় আনার পর ওনার মা তো মাথা খারাপ, এই যৌতুকের আগে মেয়েটা ঘরে এসে পড়ছে। তো উনি আমার বলতেছে যে হালিমন, আমার মার মন জোগায় একটু কাজ করো। তা আমি এসব কিছুই বুঝি না, আমি তখন খুবই নার্ভাস, কখনো আমার বোনের কাছে যাবো। তো রাত্রে ছিলাম, যাই হোক। এর মধ্যে ওনার মা যায় আমার আপার বাসাতে, যায় দেখে যে প্রচুর ঝগড়া দুলাভাই আর আপার। ওই যে একজন এসে দুলাভাইয়ের কাছে লাগাই দেয় যে তোমার শালির তো বিয়ে দিয়ে দিচ্ছে, তুমি যে এত বছর কি করলা, তো মূল্য এলো না। তো দুলাভাইকে এতটুকু শালি আমার বিয়ে দিয়ে দিল। দুলাভাইয়ের ইচ্ছা ছিল দেশে বিয়ে দিবে, তার কুমিল্লাতে। তো পরে এদিন আমার মানে ওনার মা, লতিফের মা আসে, এসে চিল্লান্দা বলে এই মেয়ে বিয়ে করাবে এক্ষণে। এর মধ্যে লতিফের বোন আবার সবসময় বিদেশ থাকে, উনি আবার ওই সময় ছিল পাশে কোথাও যেন বাসা নিয়ে আসছিল। তো উনি আসছে, এসে বলে কি বলেন মা, এতদিনের আশা আপনি নষ্ট করবেন, এখনই বিয়ে পড়াই দিবেন, এটা কথা হইলো নাকি, বাদ দেন, এই লতিফ তুই ওরা দিয়ে। তা আমি তো এটা মানে আমি এটা কিছুই বুঝতেছি না। তো উনি কি করে, আমাকে নদীর ব্যাপারে আমার ওই যে ফুপুর বাড়ি দিয়ে যায়, যে ফুপুর বাড়িতে আমার আপুর বিয়ে হয় আমার দুলাভাইয়ের সাথে, যেখানে উনি থাকতেন, হ্যাঁ কাজ করতো। তো ফুপুর বাড়িতে যাই, যাওয়ার পরে ওইখানে আমাকে রেখে এসে পড়ে। তো মাগরিবের আজান দিলে আমি একটা অভ্যাস ছিল কি, আমি মোনাজাত করতাম। তো আমি আল্লাহর কাছে খালি বলতাম যে আল্লাহ, আমার বোন জীবন ভর কষ্ট করতেছে, আমিও এইভাবে আছি, আমি ডালে খেলে আমার কোনো ই নেই, আল্লাহ তুমি এমন একটা জীবনের সাথে আমাকে মিলাই দেবা যার সাথে আমার জীবনটা যেন আমি সুন্দরভাবে কাটাতে পারি। তো লতিফ যখন আমার কাছে দেখা করতে আসতো, তখন অনেক দিন ওর বোনে আটকে ফেলাই তোরে, 4-5 জন লোক লাগাই রাখছে আমার কাছে না আসতে পারে। তো লতিফ যাই হোক যৌতুকের জন্য পাগল না, আমাকে বিয়ে করার জন্য সে প্রচুর পাগল ছিল। যেভাবে ওর জীবনে আমি কলঙ্ক দিচ্ছি, ভাবে আমাদের দিয়ে তো এটা হইতেছে, এখন ওর দুলাভাই গ্যাঞ্জাম করতেছে, যাকে আমি ওরে বিয়ে করবো, আর এই মেয়েটা আমার ঘরে নিতে হবে, এটাই তিন মেয়ে। তো উনি চুরি টুরি করে আসতো, এমনকি জুতার বাড়ি, মায়ের যত রকমের ইয়ে আছে ও খাইতো।
ওর বোন খুব পাজি ছিল, মা এবং বোন প্রচুর অত্যাচার করতো ওনার প্রতি। তো উনি দোকানের মধ্যে 4-5 জন কর্মচারী রাখতো। তো সে কি করতো, কর্মচারীরা খুব ভালোবাসতো ওরে। তো ওনাদের পড়ায় পড়ায় আইসা পড়তো, ঝড় তুফানে নদী পাড়ায়, বুড়িগঙ্গা নদী, কালীগঞ্জ ওই পাড়ে যেতে গেলে বিশাল নদী। জি। তো একদিন ভাবে নৌকায় বসে বসে যে হালিমনে যদি যায় দেখি, এখন ও তো অনেক লাজুক বা এরকম, যদি আমি যাই দেখি যে ও কোনো ছেলের সাথে কথা বলতেছে বা ইটি, তাহলে আমি ওর জীবনে আর যাবো না। তা আল্লাহর কি রহমত, মানে আমি যে এটা করতাম তোরা জানে না। তা আমি আয়সা দেখে যে আমি মোনাজাত করে চোখের পানি অজরে ভাসতেছে, আর আমি মোনাজাত করে এইভাবে রাখছি মুখটা, মানে 2 হাত দিয়ে ঢেকে রাখছি। তো আমি অনেকক্ষণ পর চোখ মিলা ঘুরে দেখি যে আচ্ছা। সে চোখের পানি ফালায় আমার বলে কি, আসলে আমি অন্যায়কারী। নিজেরই নিজে বলতেছে যে আসলে তুমি এত ভালোবাসো আমারে, মানে অবাক হয়ে যায়। যাই হোক আমি অবাক হয়ে গেলাম। তো ওর দেখা, যাই হোক ও আমার একটা বুদ্ধি শিখা দেয় যে আমার ফ্যামিলির থেকে আমার অনেক বিয়ে চাপ দিতেছে, হালিমান তোমার একটা কথা জিজ্ঞেস করো, তুমি মাথাটা নাড়বা। আমি কি আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে ওর অনেক জায়গায় বিয়ে লেগে নেয়, চুল ফালাই দেয় যেন ওরা কি পছন্দ না করে। তো তারপরও মাথা চুল ফালাই দেওয়ার পরে ওরা পছন্দ করে ফেলায় মেয়েরা, খুবই সুন্দর দেখতে। তো দেখা যায় পছন্দ করে ফেলা উনি একটা বিরক্তকর না, যেখানে যেখানে তাই এখন বুদ্ধি, একটা টেকনিক্যাল একটা বুদ্ধি করে যে তুমি এই কথাটা বলবা। আমি আচ্ছা ঠিক আছে, খালি মাথাটা লড়বা গাছা। তো ওরা ভাই বোন আসছে, এসে বলতেছে হালিমান তোদের মধ্যে নাকি কি হয়েছে, আমার ভাসুর বলতেছে। আমি আবার ওই যে বলছে মাথা লড়তে, উনি আবার দাঁড়ায় আমার মাথা লড়তে বলতেছে, তাই আমি আবার মাথা লড়লাম, কিন্তু এখানে যে কি কথা সেটা আমি জানি না। পরে শুনলাম কি যে উনি মাথা লড়ার উদ্দেশ্য হলো আমার গর্ভের সন্তান আছে, সেটা যেন আমি তারে বলি, কিন্তু আমি কিন্তু এটা কিছুই জানি না। মানে উনি এসে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, আমি মাথা সেই নাড়বো। প্রশ্নেতে আপনি মাথা নাড়বেন। হ্যাঁ, মাথা কিন্তু নাড়বো। আলটিমেটলি কি প্রশ্ন, কি কিছু আমি আপনি কিছুই কিছুই জানি না বা জিজ্ঞেস করি না। দ্যাটস রিয়েলি টেরিবল। ওকে। হ্যাঁ, তো এখন তো তারা বলে কি আর করার, বিয়ে তো হইতেই হইব। তো বিয়ে রাজি হয়, বিয়েতে শুক্রবারে বিয়ে। এখন আমার বোনের বাড়িতেও না, ফুপুর বাড়িতে বিয়ে হবে। তো আমার চাচারা আসে, সবাই আসে, বিয়ে সব আয়োজন চলতেছে। তো এর মধ্যে লতিফ আমার যখন যেদিন বিয়ে, সেদিন যৌতুকের জন্য ওর মা আগায় না, মানে ওই বাড়িতে ছাড়া দেওয়া বসে থাকে। তো উনি তো পুরা রেডি, সব এখন রাত বিকেল 5টা হয়ে যায়। এদিক দিয়ে আমার আপা দুলাভাইয়ের অত্যাচার আছে, খুব কষ্টে আছে, কি করব দিশা পায় না। আপা আবার এক বুড়িতে একটা চেন দিব বলে, চেনটা লেগে টাকা নেয় হাতে, দুলাভাইকে দাও আমি কিনে দেবো। দুলাভাই নিয়ে আমি যাবো না, টাকাও দিব না। তা আপা জিদ দেয় কষ্টে যে আমার বোনটারে তুমি ছোট থেকে এরকম করতেছো আমাদের সাথে, মানে আপার একটা কষ্ট লাগবে, আজকে মা নাই, আজকে এরকম করতেছো। তা আপা আবার কি করলো, একটা চাকু নিয়ে নিজের পেটে ঢুকে দিতে নিয়েছিল। দুলাভাই আবার ধরতে যায়, আপার হাতে এখন স্পটটা আছে, একটা দাগ পড়া যায় কঠিন ভাবে। তারপর যাই হোক উনি আসে, মানে আমার বিয়ের জন্য সব রেডি হয়। এর মধ্যে ওনারা আসে না যৌতুকের কারণে। তো উনি দেখলাম যে আমার পরে আসলো, অনেক কষ্টে বিয়ে রাজি হলো না। আমার বয়স নিয়ে সমস্যা হয়ে গেছে, 12 বছর 13 বছরে এখন আসে না, সেই মেয়ে বিয়ে দিবে, এখন একটা পুলিশ কেস মিস আছে। তো ওনারা 18 বছর বানায় বিয়ে দিল। যাই হোক বিয়ে হইলো। তো মজার ঘটনা কি, বউ সবার আগে তো কখনো যায় না, আমি সবার আগে দূরে চলে যেতেছি শ্বশুর বাড়ি। কিন্তু তখন আমি বুঝতেছি না এটা কি, বিয়ে হয়ে গেল। হ্যাঁ বিয়ে হয়ে গেছে, আমি সবার আগে দূরে চলে যেতেছি, সবাইকে ফেলেই, মানে আমি আগে আগে হাঁটতেছি। আমার কাছে মনে হচ্ছে এটা একটা খেলার একটা আনন্দ, বিয়ে জিনিসটা বুঝিনি না, বুঝি না একদম। তো আসলাম ওনাদের বাড়িতে, আসার পরে তো যখন দেখলাম যে এক রুমে দিল, আমি এটা কি, এই রুমে কেন আমাকে দিবে, আমি খুব রাগ হয়ে গেলাম। না আমি এই রুমে শোবো না, আমি আপনাদের সবার সাথে শোবো। এরপর কান্না শুরু করে, আমি তো আমার আপার কাছে যাবো, এখানে তো আমি এতক্ষণ থাকবো না। যাই হোক ফুল বাড়িতে আমাকে নেওয়ার পর এমনি এমনি আমাদের সংসার চলতে থাকে। তো উনি যখন বাইরে যায় তখন আমার প্রতি অনেক নির্যাতন হয়। আমার শাশুড়ি আমাকে প্রচুর পরিমাণ খাটায়। ওষুধ তো আমি বুঝি না, যে যেমনি বলে অমনি মন জোগানোর জন্য চেষ্টা করি, সারাক্ষণই কাজ কাম করি। কিন্তু দেখা যায় উনি ঘরে আসলে আমাকে দেওয়ার কাজ করে না, আমাকে খুব আরামই রাখে। তো এর মধ্যে আমার আপু তো বাবু টাবু হয় না, তো উনিও টেনশনে পড়ে যায় যে আমার মনে হয় বাবু হবে না। তো 13 বছর বয়সে আমার গর্ভবতী হয়ে, যাই হোক আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দেয়। তো মেয়েটা যখন পৃথিবীতে আসলো, আসার পর আমার বোন তো পৃথিবীতে না পাইছে, তার তখন সন্তান নাই, 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, আমাকে পালছে, আবার বাচ্চাটা পায়া সেই পাললো। তো একদিন আমি একটা কাঁচামরিচ খেতে যাই তরকারির সাথে, আপা দেয় না, কয় না আমার বাচ্চার সমস্যা হবে। আমি কি করে বালি যে তাকে চাপা দা মেরে ফেলতে লই বাচ্চাকে। হ্যাঁ কেন? মরিচ খেতে দিবে না কেন, এটা কি যন্ত্রণা? মানে এটা কি, মানে ফাজলামো করছিলেন নাকি ফান? না না, আমি বিরক্ত মনে হতেছি, আমার কাছে মেয়ে এটা মনে হয়নি, আমার মনে হচ্ছে ওর বাচ্চা, এটা কিসের আমার বাচ্চা, কারণ আমি বুঝি না তো, তখন আমার 13 বছর বয়স। আচ্ছা আচ্ছা। তো আমার আপু তো পেঁচা ধরে বাবুটার আমার একটা থাপ্পড় মারার পর আমি অনেক দূরে যাই, এটা জুতালে বাবুটার ভিক্ষা মারি, অনেক বড় একটা মানে আপনাদের ফিলটাই আসে নাই, মানে বেবি ফিলটাই আসে। আমার আবার খালতো মনে হয় দুঃসম্পর্ক। কোনো কিছু বুঝে ওঠার আগে বিয়ে, কোনো কিছু বুঝে ওঠার আগে বাচ্চা, মানে আমার কাছে একটা মেন্টালি প্রবলেম মনে হচ্ছে এটা, মানসিক ভাবে সমস্যা। হ্যাঁ, যেমন ওর বাবাকে মানে আমি মানে ওর বাবার সংসারের যে ঝামেলাটা, এটাও আমার কাছে একটা মেন্টালি প্রবলেম মনে হতো আমি আর পারি না।
তারপর আমার একটা মেয়ে পেটে আসে আবার, তখন ওই মেয়েটা আসার পরেও মানে আমার প্রচুর অবহেলা, মানে আমার 3-4 দিন ধরে আমি খেতে পাই না। আমার বোন অনেক বাজার সদা দিয়ে পাঠায়, মিনতি দিয়ে, মানে আমার শ্বশুর বাড়িতে আমি কইতে পারবো না কোনোদিন আমি একটা মুরগির মাংসের টুকরা আমার পাতে দিচ্ছে। আপনার জামাই কাজ করতো সে সময়টাতে? হ্যাঁ, পরিবার ইনকাম করতো? পরিবারে উনি ইনকাম করতো। তার একটা যে মানে কি ইলেকট্রিকের দোকান ছিল, টিভি। আচ্ছা, বুঝলাম, সে আয় উপার্জন করতো। হ্যাঁ, তো আমার ননাসটা বিদেশ থেকে আসার পর আরো নির্যাতন শুরু হয়ে যায় আমার উপরে। মনে করেন তারা সবাই একটা রুমে বসে টিভি দেখতো, আর আমি পাকের রুমে বসে রান্না করতাম। 3-4টা রুম পার হয়ে বাড়িটা একটু ভয়ঙ্কর, খুবই ভয় পাইতাম। একদিন বাচ্চাদের যখন ওনার 2 নাতনি মানে ওনার বোনের ঘরে যে ভাগ্নি 2টা থাকতো আমাদের কাছে, ওদের টিচার যখন আসতো তখন বাচ্চাদের দিয়ে আমাকে পাকের রুমে বসা রাখতো, বলতো তুই এই ঘরে আর আসবি না, বাচ্চা আমার নাতিকে পড়ার সমস্যা হয়। তা আমি বাচ্চাদের নিয়ে ওখানে বসে থাকতাম, মশার আমাদের খুব কষ্ট হতো, ওরা কান্না করে মুখ জাতা ধরতাম, বাবা কান্না করো না, দাদি বকবো। তো এরকম করতাম। তো এটা কখন আমি লতিফকে বলি নাই, কিন্তু মনে মনে আমার অনেক ভিতরে জখম হয়ে যেতেছে। তো একদিন অনেক কষ্টে থেকে আমি কি খানা দানা এরকম করে আমার প্রতিটা মানুষের কাছে যা যা একটা কয়, আমিও সহ্য করতে পারি না। মানুষ আমার এসে অনেক আদর করে, মানুষেরও মিশতে দেয় না, যা এই জীবন আর রাখুম না। তো মনের কষ্টে কি করলাম, ছাদে উঠি যে নিজের জীবন দিয়ে ফেলুম আজকে। তো ওখান থেকে লাভ দিতে চাই যে আত্মহত্যা করবো। তখন আমি ভাবি না, আমার না বাচ্চা আছে, আমার 2টা মেয়ে আছে, আমি যদি মরে যাই আজকে আমার মতো ওরা এভাবে জীবন কাটাইবো না, থাক। আসলাম নিচে, আসার পর সারাদিন কাজ করার পর আমি তো রাত খেতেছি। তা এখানে একটা ঘটনা, আমার বাসুরের প্রথম স্ত্রী চলে যায়, আমার শাশুড়ির সাথে ঝগড়া বিবাদ করে একটা বাচ্চা ফেলাই দিয়ে চলে যায়। তো এর মধ্যে আমার ভাসুরটাও আমাদের কাছে থাকে, ওই ছেলেটাও থাকে। তো ওনার ওই ছেলেটারা আমি পালি ছোট থেকে ইসলাম। তো ওরে আমি ভাত খাইতেছি, তো ও আমার আম্মু আম্মু করে ডাকতেছে। আমি এবার সারাদিন পর কাজ করে ভাত মুখে দিছি, আর আম্মুটাকে জবাবটা আমি দিতে পারি না। তো ওনারা কি করে, ও লতিফ ব্যাপার এটা ফলো করে কি করে, একটা লোহারি দিয়ে আমার একটা বাড়ি দেয় হাতের মধ্যে। মা ডাকতেছে, শোনো না, কারণ আমার ভিতরে তো কোনো পাপ নাই। আমি ওই যে ভাত মুখে দিছি সারাদিন পর, আমার খুব ক্ষুধা লাগছে, ওদের মাটাকে আমি খেয়াল করতে পারিনি। আমি কি দেখেন আপনি আমার একটা বাড়ি দিলেন, আমি কি খেয়াল করছি? বেশি কথা কবি না, একটা বাড়ি দিল। তো আমি আবার ওই ব্যথায় কানতে কানতে অজ্ঞানের মতো হয়েছে। এর মধ্যে আমার মা আসে, দেখে আমি কান্দি। উনি আবার কি ওনারে বলা হয় যে আমার মা আসছে, উনি আবার আমার ওই ব্যথার হাতের মধ্যে টান দেয়, বলে যা ঘরের কাম করগা, এইসব নাকি আমি বাদ দে। আবার মাঝে মাঝে বোতলে কিছু পানি পুনি পাইতো, যে যেমন ওনার এই মেয়ের ঘরে নাতি পানি খেয়ে ফ্রিজের পানি ফিক্কা মেরে রাখে, ওই বোতলের মধ্যে একটু পানি থাকে। উনি কি করছে, সাথে সাথে যাই বোতলটা উঠে গাড়ি যে পরা পানি খায়, আমার পোলারে ভূত বানাইতেছে, নানান ধরনের খারাপ কথা বলে। তো ওই সময় সোনিয়া আবার বলে, ওনার মেয়ের ঘরে 2 মেয়ে, সোনিয়া মুক্তা, সোনিয়া আবার বলে, নানু এই মাত্র বোতলটা আমি রাখছি, তুমি কি বলো মামিরে? কয়া চুপ থাক তুই, আমি ওর খবর জানি না, এই সে দুনিয়ার কথা বলে। অথচ ভাইয়া দেখেন আমার জীবনে তখন আমি ভুল, পাপ, অন্যায়, হিংসা আমার ভিতরে নাই তখন। ওকে, প্রিয় শ্রোতা, আজকে হালিমার জীবনের গল্প আপনারা শুনছেন। হালিমার জীবনের গল্পের অন্যতম একটি অধ্যায় হচ্ছে বিগত রমজান মাসে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড, যেখানে আমরা দেখেছিলাম যে স্ত্রী নিজ হাতে তার স্বামীকে খুন করেছে। যে রিপোর্টটি আমরা প্রথমেই অনুষ্ঠানের শুরুতে আমরা পড়ে শুনিয়েছি, তার জীবনের অন্যতম একটা অধ্যায় আজকে এই রিপোর্টের সঙ্গে জড়িয়ে আছে। আমরা সেই ঘটনার সম্পৃক্ততা খুঁজতে চাই। সত্যি খুবই 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 গুরুত্বপূর্ণ একটা এপিসোড, কারণ আমরা বলি ঘটনা, কিন্তু বিহাইন্ড দ্য স্টোরি, ঘটনার পেছনের ঘটনা, সেটা আমাদের অনেকখানি অজ্ঞাত থেকে যায়। আজকের এই ঘটনাটি গত রমজান মাসে ঘটে যাওয়া একটি জঘন্যতম হত্যাকাণ্ড। নিজ স্ত্রী কর্তৃক স্বামীকে মেরে ফেলা হয়েছিল পরকীয়া প্রেমের জের ধরে, এরকম একটা রিপোর্ট আমরা পড়েছিলাম, এবং সেটা নিয়ে ফেসবুকে অনেক তোলপাড় হয়েছিল। আমরা সেই ঘটনার সম্পৃক্ততা এবং সেই ঘটনার একটা বিশাল অধ্যায় হালিমার জীবনে, তাকে আজকে হ্যালো উইথ 920 আমরা পেয়েছি, তার জীবনের গল্পে। আপনারা আশা করছি পুরো বিষয়টাই মনোযোগ দিয়ে শুনবেন। জি, আমরা যেখানটাতে ছিলাম যে আপনার শাশুড়ি আপনার সঙ্গে খুব অত্যাচার করছে, তারপর? হ্যাঁ, আমি যখন শীতে অনেক কষ্ট করতেছি, তো লতিফ একদিন একটা সোয়েটার আমাকে বারান্দাতে ফিক্কাটা দেয়। তো ওটা দেখে ওর মা অনেক আমার টর্চারিং করে, ও জানে না। তো ও কোনোদিন আমার নিয়ে বের হয় না। তো একদিন বের হয়েছিল, একটা ক্লিপ আমাকে কিনে দিয়েছিল। ক্লিপের জন্য আমার অনেক যন্ত্রণা সহ্য করতে, যেটা ও আজও জানে না। তো যাই হোক, ওর মা আবার ওই বাচ্চাদেরকে অনেক শাড়ি টাড়ি এনে দেয়, পড়লে বসে। ও তো আপনাকে অনেক লাভ করতো, তারপর ও চেঞ্জ হয়ে গেল। প্রচুর লাভ করতো, কিন্তু শাসন করতো, লাভ দেখাইতো না। শাসন করতো? হ্যাঁ, লাভ শাসনটা কি, আমি কখনো তার সাথে অন্যায় করতাম না, সে শাসন করার কোনো মানে লাইন নাই। আর সে আমাকে লাভ করতো, কিন্তু এটা প্রকাশ করতো না। সে বলতো বউদেরকে লাভ করলে দেখাইলে এটা মাথা উঠে যায়, এরা মানে ওনার ভাইয়ের বউর লাইফ দেখে, মানে ওই যে বউ চলে যায় একজন লাভ করার কারণে, এই জন্য সে একটু অনেক কঠিন হয়ে থাকে। কিন্তু আমাকে আপনি ছাড়া তুমিও বলতে দেয় না কখনো। তো যাই হোক, এখন আমার শাশুড়ি এরকম নির্যাতন করে অনেক দিক দিয়ে। পরে আমার ননাসটা বাহির থেকে আসার পরে উনি এমন খাটান খাটায় আমাকে, যে ওর খাটান দেখে মানে আমি আর সহ্য করতে পারি না ওদের কষ্টটা আমি। তো একদিন লতিফের প্রতি ওরা একটা অবিচার করে,
খারাপ ব্যবহার করে যে আমরা নাকি অবহেলা করি এর বাচ্চাদের, আসলে ভুল ধারণা। তো আমার শাশুড়ি উল্টা আমার বাচ্চা চিৎকার পরে মরে গেল, সে ধরতে দেয় না কাউরে, ধরবি না, মরে গেলে মরে যাক। তো যে মেয়েটা আমার ননাসের মেয়েটা, ছোট মেয়েটা মুক্তা, না বললেই না, ও মারা গেছে ব্রেন স্ট্রোক করে। ও আমার খুবই লাভ করতো এবং আমি মনে হয় ওর জন্য কিছুটা বেঁচে ছিলাম। আমি দোয়া করবো যেন বেহেস্তবান হয়, মানে খুবই খুবই উপকার করতো আমাকে। তো আমার বাচ্চাটা যখন কান্না করতেছে, আমার শাশুড়ি বলতেছে ধরবি না, ওরা জন্ম দিচ্ছে তোকে খেদানোর জন্য। তো আমিও ঘরে ঢুকলাম, রুটি বানাতে 1.5 কেজি আটা রুটি বানাতে তো সময় লাগবেই, আমি তো ভালো করে ওই সময় বাচ্চা মানুষ আমি নিজেই। তো বাচ্চাটা আমি রুটি নিয়ে এসে দেখেছি আমার বাচ্চা প্রচুর কান্না করতেছে, ও কান্না করতেছে। তো আমার শাশুড়ি পাঞ্চা করতে বাইরে চলে গেল। তাই আমি আরো বলি কান্না করলা কেন মা? কয় মা নানু বলতেছে এই বাচ্চারা জন্ম দিচ্ছে তোদের খেদার জন্য, তুই এই বাচ্চা ধরবি না। তা আমি অনেক কান্না করি যে আল্লাহ, এই দুনিয়া আমার মা নাই, তুমি আমার একটা শাশুড়ি দিলা যারা আল্লাহর কাছে এত চাইলাম, এত ভালো হইব যে সেও এরকম। তো মনে অনেক খারাপ লাগে যে আমার বাচ্চাটার এইভাবে কান্দায়। তো সেই যন্ত্রণা আমার ভিতরে কাজ করতে আস্তে আস্তে লতিফের ফ্যামিলির প্রতি আমার একটা হিট জন্ম হয়ে যায়, কষ্ট জন্ম হয়, কিন্তু কখনো প্রতিবাদ করি না কারো কাছে। কার কাছে করবো? স্বামীর কাছে বলে এটা ভালো দেখায় না, এটা আমি মনে করতাম। আর সেও এটা কি করবে, কিছু করে নাই, যৌথ ফ্যামিলি। তো উনি চলে গেলে এই দুনিয়ার বড় বড় কম্বল ভিজাইতো, প্রচুর কষ্ট হইতো ধুতে। আমার বোনের ঘরের কাজের মানুষ যত 2 জন, সেও যে দাসীর মতো কাজ করে আসতো আমাকে খুশি করার জন্য। আমার বোনের সাথে জীবনে করতে পারবো না, আমার বোন 1 কাপ চা ওই বাসা যেয়ে খেয়ে আসছে, দুনিয়ার জিনিস পাঠায় মিনতি দিয়ে বাজার, কিন্তু আমার বোনে কোনো কান্না ছাড়া চোখে কিছু নিয়ে আসে না। লতিফও অতটা কেয়ার করে না আমার ফ্যামিলির প্রতি। তো যাই হোক, এরকম এরকম ভাবে আস্তে আস্তে একদিন ওর বোন আসলো বাড়িতে, আসার পর ওর বোনও নির্যাতন শুরু করে দিল। একদিন আমি এমন চিৎকার দিলাম যে আমি চিৎকার ধরে রাখতে পারতেছি না, কারণ সকাল থেকে রাতের 1টা 2টা পর্যন্ত, আবার রাত্রেবেলা ওনার বোনের তেল মালিশ করে দাও, হাত পা টিপা দাও। তো আমার ভাসুর না সব ফলো করতো, ভাসুরটা খুবই আদর করতো। যখন আমার শাশুড়ি অতিরিক্ত জ্বালাইতো, বলতো মা ভালো একটা প্লেট আপনি ফুটা করেন না, আপনি আমার জীবনে যা হয়েছে মা ওর জীবনটা নষ্ট করেন, ওরে কষ্ট দিয়ে না আপনি। আর লতিফ কখনো এটা জানতো না, আমার বাসুর একটু ঘরে থাকতো, তো বাসুর একটু জানতো এটা। তো যাই হোক, এরকম অত্যাচার সহ্য করতে হবে। একদিন আমি যখন চিৎকার পেয়ে গেলাম, লতিফ আস্তে করে আমার নিয়ে বের হয়ে গেলাম, বাসুর বডি নিয়ে আসতে, যে আমি জব করুম যদি ওরা না বেরিবি। আমরা বের হইলাম আমার জীবনে। বের হয়ে আইসা আমরা মাল সামানা সব ফালাই দিয়ে আইসা বললাম, উনি আমার নিয়ে আসলো, 2টা বাচ্চা নিয়ে আসলাম, আইসা রায়ের বাগে বাসা ভাড়া নিলাম। আলাদা হলেন? 5 বছর একসাথে থাকি সবাই। এই 5 বছর আমার জীবনে এই ঝড় একটার পর একটা আসি। তো সে আমাকে আলাদা করলে, আসলাম, আসার পর আমার সালার বিছনায় ঘুমাই, অনেক কষ্ট করে দিন পাঠ করলাম। তারপর আবার রান্না করে ধুমসে রান্না করে আমার বাড়িতে দিয়ে পাঠাতো। লতিফের 2 টাকা ভাঙতে হতো না ঘরে। তো এরকম আপা সবসময় দেয়, মানুষের খুঁড়া দেয়, এক একজন এক এক রকম কথা কয়। দুলাভাই ঝগড়া লাগলে এক একটা সব তো বলে দিয়ে শেষ করতেছো। একটা মেন্টালি প্রবলেম হয় আমার, যে এরকম উনিও উপার্জন ওরকম করতে পারে না। উপার্জন ভালোই করে, সে একটু ডাবাটা বেশি খেলে, প্রচুর ডাবা খেলতো। দাবা খেলতো? হ্যাঁ, প্রচুর ডাবা খেলতো, ফেডারেশন নাম আছে ওনার খেলতো কিনে। তো উনি বেশি একটা কেয়ার করতো না ফ্যামিলির দিকে, মানে সারা রাতের 1টা বাজে ঘরে আসতো। তো যাই হোক, এখন আমি বাচ্চাদের নিয়ে থাকি, আর আপা রান্না করে পাঠা দেয়, কারণ আমি কুলাতে পারি না তখন বাচ্চাদের। হ্যাঁ, ঘুমাইতে উঠে তো সে আমার কোনো হেল্প করতো না, সে তো চলে যেত। আর হেল্প করা তো এটা প্রশ্নই আসে না, সে তো মনে করতো সে রাজা, আমি তার বিবি হিসাবে আমি তার সব কাজ করব। সংসার করতাম কত শুধু, তার সাথে যে একটা যে মনের কথা দেওয়া নেওয়া, এটা আমার জীবনে তার সাথে হয়নি কোনো সুখ তখন। মানে ওনার দিক দিয়ে কোনো সেবা আমার কোনো দিক দিয়ে কমতি নেই, কিন্তু আমার দিকে অনেক অপূর্ণ আমার ভিতরে, কিন্তু এটা আমি কখনো বলতে সাহস পাই না। যাই হোক, তো এখন ভাড়াটা অনেক বেশি। তো এখন আমার এই খালতো ভাই বাড়ি কিনছে, তো ওইখানে দখল করার জন্য, তাড়াতাড়ি যাওয়ার জন্য ওইখানে আমাদের ওই রুমটাতে আমাদের উঠায়। তো এক সাইডে তাদের অফিসের মাল থাকে, এক সাইডে আমি থাকি। ওই বাড়িটাতে 11 কাঠা জায়গার ভিতরে একটা রুম, চারপাশে বাউন্ডারি। বাড়িটা একটু ভয়ঙ্কর ভাব, বাড়িতে নাকি অনেকটা খুন হয়েছে, খুব ভয় পেতাম। বাচ্চাদের নিয়ে একেবারে এমন ভাবে, বাচ্চারা ঘুমাই গেলে এমন ভাবে থাকতাম, ভয়ে আমি কাঁপতে থাকতাম কোনার মধ্যে বসে। তো সে আসছে না, আমি কোনো যে একটা রাগ বাই দেখাতে পারতাম না, ভয় পেতাম, মনেই থাকতো। তো একদিন আপার বাসা ঝিমতেছি বসে বসে, রাতের 1টা বাজে, যে এখন আসতেছে না, এসে আমার নিয়ে যাবো, খুব কষ্ট হইতেছে। ওদিন আমার চোখের পানি অজরে পড়তেছে। তো উনি আসার পর, উনি খুব আনন্দময় মানুষ, আসার পর না গান গাই, মানে রিস্কায় উঠে গান গাইতেছে। গান গাওয়ার পর না, ওদিন কেন যেন আমার ভিতরে একটু হিট লেগে যায়, আমি একটু ধাক্কা মেরা বসি। ঢাকাতে সে পড়ে না, সে আমার একটা থাপ্পড় মেরা বসে গাড়িতে। থাপ্পড় মারবার যা গেল সহ্য করলাম। আসার পর ওই বাড়িতে আসলাম, বাসা আসার পর উনি বেল খুলে আমার 2টা বাড়ি মারে। তো বাড়িটা দেওয়ার পরে সে আমার দুঃখটা বোঝে না। তো যাই হোক, এইভাবে দিন যাইতেছে। লতিফ আমার সাথে বুঝতেছে না আসলে সে ভালোবাসে, বাট ভালোবাসাটা যে কিভাবে স্ত্রীকে দেখাতে হয়। সন্তানের সামনেই অত্যাচার করে, মানে ছোট ছোট বাচ্চার সামনেই? না, অত্যাচার বলতে কি, সে ওদিনই মারছে আমাকে, সে কিন্তু গায়ে হাত তুলে যাওয়া তো তাও না, মানে হঠাৎ করে মেরে উনি বিরক্ত করছে এটা। আচ্ছা, যে স্বামীর গায়ে ধাক্কা দিছো, এত বড় বেয়াদব, তুমি তো আসলে একটা বেয়াদব।
এটা মনে হচ্ছে সে স্বামীর গায়ে। আর আমি যে স্ত্রী, 3টা বাচ্চা নিয়ে মানুষের পায়ের সামনে বসে থাকি, ঝিমি এগুলোতে সবাই কোনো তাকে খবর ঘুমায়, কিন্তু সে কিন্তু এটা বুঝতেছে না। ও এত রাত পর্যন্ত বসে থাকে, ও আমার ধাক্কা নিলে মারছে, আসলে কি হয়েছে সমস্যা একটু জানি বা একটু বুঝতেছে, আসলে এসব বোঝেই না ও। আর আমিও মনের কথা কখনো ওর কাছে খুলে বলতে পারি না। তবে আমার মনে একটা সবসময় একটা জিনিস কাজ করতো কি ভাইয়া, যে আমার একটা মনের মানুষ আসবে কোনো একদিন, মানে এই সংসারে থাকার পরেও আপনার ভিতরে এই জিনিসগুলো কাজ করতো। খুব পরে। প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। কারো কারো কান্নার আসলে কোনো শব্দ হয় না, এবং এটা আসলে বোঝানো খুব মুশকিল রেডিওতে, কারণ রেডিও মানে হচ্ছে সাউন্ড নিয়ে এখানে আমাদের খেলা করতে হয়। উনি আসলে বলছেন এবং ফুপে ফুপে কাঁদছেন, সেই জায়গাগুলো থেকে আসলে আপনাদেরকে বোঝানো খুব মুশকিল। আমি কেন যেন মনে মনে বলতাম কেউ একদিন আসবে আমার কষ্টগুলো শুনতে, কারণ বোনের কাছে বললে স্বামী খারাপ হয়ে যাবে, আর স্বামীর কাছে বলার মতো সেই এও আমার নাই। তো মনে চাপ ওনার সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল? 15 বছর। 15 বছরের মতো ডিফারেন্স। যাই হোক, এখন বোনের এইভাবে দিন যেতেছে, ওই মধ্যে আমি ভাবতাম, আমি একটা অভিশাপে দিয়ে দিছি আল্লাহর কাছে বললা, যে আল্লাহ এরা এত দূর নাও যে আমার কাছে না আসতে পারে। অনেক অজরে চোখের পানি ফালায় আমি কান্নাটা করি খুব কষ্ট থেকে। তো আল্লাহর কি রহমত, এর মধ্যে আপা রাজি হয়, বিদেশ পাঠায়, ওনাকে বাইরে চলে যায়। বাইরে যাওয়ার পরে আমি 3টা বাচ্চা নিয়ে ওই ঘরেই আসছি। তখন একদিন একটা ফকির আসে দিনের বেলা, লোকটা এমন ভাবে ঠেলে আমার ঘর ঢুকতে চায়, আমি ভয়ে পেয়ে তার বাইর করে যাতায়াত গেটটা আটকে দিই। কি মনে করে সেইভাবে আসে আমি নিজে যাই না, সন্ত্রাসের মতো ডাইরেক্ট। কেন যেন মনে মনে একটা কষ্ট আসে যে কেমন স্বামী এমন বাড়িতে আমার থুয়ে গেল, কার আসে। এর মধ্যে আবার তার মা আমার ঘরে আসে, আমার কাছে আসে, ওই ভাই বড় বিয়ে করে ওই বউর সাথে মিলে না, আপনার এখানে থাকতো? এখন আমার কাছে থাকতো। হ্যাঁ, এখন সে যাওয়ার পর তো এর নির্যাতন আরো শুরু হয়ে গেল, আবার নতুন করে শাশুড়ি অনেক রকমের ঘরের মধ্যেই করে, কিন্তু কিছু করার নেই কারোর কাছে, কার কাছে বলবো। জি। তো ওর মধ্যে আমার শাশুড়ি চলে যায় দেশে। বাচ্চার বাবা বলতেছে লতিবে বিদেশ থেকে, যে তুমি দেশে থেকে ঘুরে আসো। তো দেশে গেলাম, আর ওর মামার বাড়ি আমাকে নিমন্ত্রণ জানায়। তো উনি বিদেশ থাকে, তখন তো সবাই আদর করবে স্বাভাবিক। তো ওর মামার বাড়ি গেলাম, যাওয়ার পরে আমার ওই মামার শ্বশুরের 2 ছেলে 1 মেয়ে। ছেলে বড়টা বিদেশ থাকে, ছোটরা নোয়াখালী দোকান না ব্যবসা জানি না। ছোট মেয়ে মানে ওনার মেয়েটা মানে মন ভাবি বলে ডাকে, খুবই আদর করে একটা নাম দেয়, মন ভাবি। তো ও একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল, অ্যাফেয়ার ছিল, যার সাথে এখন তার বিয়ে হয়েছে আর কি। তা আমার মোবাইলটা সে সারা রাত কথা বলতো। তো মোবাইল স্বামী বিজি পেলে যে সমস্যা হবে, এটা এই যে জ্ঞানটা আমার ভিতরে ছিল না। ওকে। হ্যাঁ, ওর সারা ফিস করে কথা বলতো, ওর পাশে কেউ শুইলো, কেউ শুনতে পাইতো না। তো পরে একদিন ও আমারে বলে যে ভাবি আমার ভাইয়ের লোক একটু কথা বলবেন। আমি কষ্ট না, আমি প্রেম করতে পারি না, আপনি একটু কথা বলেন। ও আমার পায়ে ধরে বলে, ঠিক বুঝিনি কে কাকে, মানে ভাবি মানে দবি, এই দবি নবী তো নোয়াখালী, আচ্ছা, নবীর ছোট বোন। সে অনুরোধ করে, কাকে অনুরোধ করে আমাকে, কেন? ভাবি মন ভাবি, হ্যাঁ। তুমি তো আমার বান্ধবীর মতো, আমার ভাইয়ের জন্য না আমি না প্রেম করতে পারি না, তুমি এক কাজ করো, ওর সাথে একটু কথা বলো। মানে নবীরের সাথে কথা বল। হ্যাঁ, কথা বললে ও বুঝবে বন্ধুত্বটা কি। তা আমি না করি, কারণ আমার জীবনে আমি কারোর সাথে চলি নাই, ওই সময় আমি এটা ভাবার মতো না। তা আমি বলতেছি না, এটা সম্ভব না। তো আমার পা ধরে ফেলে। তা আমি বলে আচ্ছা ঠিক আছে। তো ও কি করলো, ও নিজেই যে রিকোয়েস্ট কল কিভাবে দেয় তখন আমি জানতাম না, ওই নিজেই কলটা দিয়ে দেয়, আচ্ছা। রিকোয়েস্ট কল। তো ওই কলটা দেওয়ার সাথে সাথে ওর ভাই ব্যাক করে, আচ্ছা ঠিক আছে দাও। তো আমি ওর অফার দিলাম যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। মানে নবীকে আপনি বলছেন যে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে? হ্যাঁ, আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। তো ও আমার দেশটা জিজ্ঞেস করে, আমি বললাম যে তোমাদের বাড়িতে আসছিলাম। তো মিথ্যা আশ্রয় নিতেছে, ও যা যা শিখে তাই তাই। আমার গলা কাঁপতেছে, আমি বলতে পারতেছি না। ভাবি প্লিজ এভাবে বলো। তাই ও যা বলছে তাই বলছে, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। কিভাবে? আমি কি আপনার বোন থেকে নাম্বার পাইছি? ছোট বোনের সাথে তো আপনার বন্ধুত্ব আছি, আমার সাথে কি করে হয়? আমি হয়, আমি যখন ঢাকা এসে পড়বো, আমার নন্দ আমার খুব অনুরোধ করে, ওই যে আমি বলছিলাম যে বন্ধুত্ব, ওই কথারই অতটুকু, আর বলা হয় না। আচ্ছা, না এখানে আপনি আসলে ওনার সঙ্গে বন্ধুত্ব করলে এই আপনার এই ননদকে কিভাবে হেল্প করাবে, আমি ঠিক বুঝতে পারছি। ও আমি বলি, তো ওর কথা হলো বন্ধুত্ব কি সেটা ভাইয়া জানে না, ভাইয়া তো কারোর সাথে চলে না ফিরে না, ভাইয়া বন্ধুত্ব মানে বুঝে না। তুমি ওকে বন্ধুত্ব বোঝাতে পারলে ওর বোন একটা পারমিট করবে। তুমি একটু ফ্রেন্ডশিপ করো, তাহলে সে বুঝতে পারবে, তাহলে আমি এটা খোটা দিতে পারবো, তখন ও আমার কিছু বলতে পারবে না। এটা লর বুদ্ধি, কিন্তু এইসব কিন্তু আমি কিছু জানি না। আচ্ছা। তো যাই হোক, ওই সময় আমি ঢাকা এসে পড়ি। আসার পর আসার সময় আমাকে অনুরোধ করে, ভাবি প্লিজ, ওই যে তুমি ফোন দিয়েছিলে আর তো ফোন টোন দাও না, একটু কথা বলো। আমি আচ্ছা ঠিক আছে, এটা বলে ওই তোরে কি, ও কিন্তু প্রতিদিন রাত্রে ফোন দিছে, যে 2 দিন আসছিলাম দেখছে বিজি। ও ভাবছে কি আমি খারাপ মেয়ে, কার সাথে যেন কথা, এদিকে কিন্তু ওর বোন কথা বলতেছে সারা রাত ওই ছেলের সাথে, যার সাথে এখন ওর বিয়ে হয়েছে। অনেকদিন পর হঠাৎ করে 4-5 দিন পর একটা ফোন আসলো ওই নবীরের। ফোন দিয়ে বলে, কেমন বন্ধুত্ব করলেন, এই পর্যন্ত একবার ফোন দেওয়ার খবর নেন না, আজকে 12টা বাজে আপনি একটা ফোন দিবেন, তাহলে আমি মনে করবো আপনি একটা ভালো বন্ধু যোগ্য। আমি কাছে দেখা যাক দেবো।
তো এটা বলার পর আমি ভুলে গেছি, আমার বাচ্চাদের নিয়ে আমি খুব ব্যস্ত, আমার মন টন খারাপ, ভালো লাগে না। তো ওই যে এক সাইডে মাল সামানা থাকে, এক সাইডে আমার ঘর, আর পুরা বাড়িতে আমি খুব ভয় পাই। ওই সময় যদি কেউ ফোন দেয় আমার আফু, আমি খুব মানে আনন্দ পাই, মানে যতক্ষণ কথা বলা তখন মনে হয় কেউ পাশে আছে। আচ্ছা, তো ওই সময় আমার কাছে কেন যেন এটা একটা প্রয়োজন মনে হয়ে গেল, ও ফোন দিছে। মানে ওর সঙ্গে কথা বলা। কেন মনে হতো যে আমার পাশে কেউ তো নাই, একটু কথা বললে আমি ভয়টা কাটবো, আমার ভয় লাগতো, প্রচুর ভয় পেতাম আমি। একাই থাকতেন বাড়িতে? একা বাড়িতে, 11 কাঠা বাড়ির ভিতরে, 11 কাঠার বাড়ির ভিতরে আপনি একা? একা একটা টিন সিট বাড়িতে, চারোপাশে বাউন্ডারি। আমার বাড়িতে নাকি খুন হয়েছে। হঠাৎ করে দেখি একটা ফোন বেজে উঠলো রাতের 1টা। ও 1 ঘন্টা ওয়েট করে, ফোন দিয়ে বলে কি কেমন বন্ধু, আজকে 6 দিন হয়ে গেল একটা কলও দেন না। আরে 12টা বাজে বলছে, হে বলো না, মাথা তো আমার নাই, কারণ আমার এর কোনো ফিলিংস নেই এর প্রতি। তো দেওয়ার পর আমি কি ও সরি বলেছে, তো ও অনেক কথা জিজ্ঞেস করলো, দুইটা সুখে দুঃখের কথা বলে। হঠাৎ করে দেখি কি আমার প্রচুর ঠান্ডা লাগে, এবং তো ফোন দিয়ে আমার একটু নার্ভাস হয়ে বলে কি তুমি হাসপাতালে যাও না কেন। আমি কি তুমি করে বললো, একটু টেনশন লাগলো। আমি কি না, তো এটা অন্য দিকে চলে যাবো, এটা তো আমার ঠাট্টা করা ঠিক না, 1 সপ্তাহ মাত্র, জি। 1 সপ্তাহের মধ্যে ওই লক করে, আমি লক করি না। তা আমি না, এটা আমার বলে দেওয়া উচিত, এটা সমস্যা হইব। তা আমি ওরা বলি যে নবীর একটা কথা বলি তোমাকে, তোমার লতিফ ভাই আছে না? হ্যাঁ, আমি লতিফ ভাই ওয়াইফ। আমি কয় গাছের থেকে শুটকি মানে তুমি আমার হালাইলে ভাবি, আর জীবনে আমি তোমার ভাবি বলুম না, খুব কষ্ট পেয়ে যায় কথাটা। তো 1 সপ্তাহের মধ্যে তো একটা কথা হয় না ওর থেকে, ও মনে মনে অনেক কিছু ভাইবা নেয় আর কি। তা আমি ওরা বললাম যে দেখো এটা সম্ভব না, তুমি আমার বন্ধু আছো, বন্ধুই থাকবা। ঠান্ডারে না আমি ওদের কাছে আবার বলি, ননাসা শাশুড়িকে আচ্ছা, ব্যাপারটা বলি। ওনারা আবার কি করে, ওরাই আমার ওর সাথে মিশাইতে চায়, কিন্তু ওরা যেটা টেকনিক্যাল বুদ্ধিগত সেটা আমি আর বুঝি না। তো ওরা আমার ওর সাথে খালি মিশাতে চায়, বা তুমি ফোন দাও না কেন, মিশাতে চাই মানে কি? মানে কথা বলতে বলে যে আচ্ছা। তুমি নবীর একটু খবর লো না কেন, আমার ননাসে বলেছে। তখন ওরা আমার কাছে থাকে, ওর হাজবেন্ড নিয়ে আমার কাছে বেশিরভাগ বেড়ায় আমার কাছে। তো আমার শাশুড়ি একটু ফোন দেখো, আমার লাগে একটা সুরতা নিয়ে আসতে, সুপারি কাটতে, সে কি জানি বলতেছে আরো। তাই আমি আবার ওই ফুলকে ফোন দিলাম, কারণ ফ্যামিলি তো জানি সাপোর্ট। এখন কি করলো ওরা, আর আমরা একটু বেড়াতে গেছি দেশে, গেছি পরে কি করলো সবাই দেখে ওরা আমার একটা প্যাচ দিয়ে ফেলতেছে। আর ও অনেক লাজুক একটা ছেলে, না বললি না, আমিও খুব লাজুক, ও লাজুক। আমি কি করলাম, ওর বললাম নবী দেখো দেখো এই ঘটনা। ও বলতেছে হ্যাঁ হালিমান আমরা আর কথা বলবো না, কিন্তু কথা না বললে কি হইব, এটা মানে আমার একটা ব্রেনটা আঘাত করতেছে। এরা সবাই প্রতিদিনের ঝগড়া হয় একটা নিয়ে, আমার ওটা উঠে দেয়। আমি কিন্তু ওর সাথে কথাও বলতেছি না, চলিও না। এরপরে আমার না একটা মেন্টালি প্রবলেম হয়ে যায়, যেমন আমার ননাসে জামাই ঘরের মধ্যে করে মারামারি, ঘরের মধ্যে খুব একটা ঝগড়া মগড়া করে, এগুলো দেখলে না আমার খুব ভয় কাজ করতো, আমি কাঁপতাম। কার কাছে বলো মনের কথা কেউ তো নাই। পরে এরা কি করলো, একদিন আমার সহ মানে বিরক্ত করতেছে, আমি পারি না ঘরতে বেরিয়ে যাই, মনে করছে বাচ্চাদের নিয়ে আমি আর পুরোতে পারি না। এর মধ্যে আমি কি করলাম, অসুস্থ হয়ে গেলাম, এমন অসুস্থ হলাম যে আমার হাসপাতাল ভর্তি করতে হয়। আমার ব্রেনটা এফেক্ট করে যে এটা কি করলো আমারে, এটা তো ভালো একটা সম্পর্ক, এটা কিন্তু খারাপ কিছু না। আমি ওর সাথে 2টা কথা নিলে বলছি, পরে আমার ছোট ভাই খারগাছের থেকে যে আমার ওই যে বললাম আমার ওই মায়ের ঘরে আমার ভাই বোন খুবই, ওই ভাই আবার আইসা দেখে আমার এই অবস্থা, আমার কুলে নেয়া সিনজিতে করে হাসপাতাল ভর্তি করে। হাসপাতাল ভর্তি করার পর আমি খালি একটা চিৎকার দিই, নবী তুই একবার আয়, আইসা বইলা যা তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, প্লিজ তুই বল। তো আমি না আজ জীবনে কারোর সাথে মিশতাম না, মানে ওই সময় আর কারোর সাথে মিশবো না, একটা প্রমিস করে এলাম জীবনে যে দুঃখের সাথে কথা আমি আর কারোর সাথে বলবো না। এটা কিন্তু লতিফ যাওয়ার 6 মাস পরের ঘটনা। 3টা বাচ্চা নিয়ে সারাদিন ব্যস্ত থাকতাম, শাশুড়ির জ্বালা, ননসের জ্বালা আমি আর সহ্য করতে পারি না। আমার ভিতরে দেখি যে ধৈর্যের বাইরে চলে যেতেছে। তখন আমি আস্তে আস্তে বিছনায় অসুস্থ হয়ে গেলাম। কিভাবে একা একা চলতে থাকি, 5 বছর চলে যায় আমার জীবনে এইভাবে, এই কষ্ট বুক করতে করতে। 5 বছর লতিফ আর আসে না, লতিফ এমনি আমার সাথে কথা বলে। লতিফ বাবা যথেষ্ট আমাকে বিশ্বাস করে, ও বলে পৃথিবী একদিকে, আমার হালিমনের বিশ্বাস আমার একদিকে। ও একটা পবিত্র ফুল আমার কাছে, কে কি করলে আমার দেখা বিষয় না। ও সবসময় একটা কথাই বলতো, 10-এ 10 কথা বলবো, আমি এক কথাই বলবো, আমার হালিমন সত্যি, আমার হালিমন পবিত্র। ওর কথা একটা ছিল, তাই আমি এটা জানতাম। কিন্তু লতিফে আমার সাথে কখনো বুঝতো না যে আমার সে ভালোবাসে, সবসময় একটা অ্যাটাক করে যেত আমার ব্রেনটে। আমি দেখো এই বাড়িতে তো আমি আর থাকতে পারবো না, এরা বিল্ডিং উঠাইবো, আমি বাসা ভাড়া নিতে পারি না, আমি কি করুম, যাও তাহলে বাসা বানা। অনেক কান জায়গাটা আমি 5,000 টাকা রাজি করে এলাম এর মাসে দেওয়ার জন্য, তো নিলাম একটা বাসা। তো সেও যখন ছিল তখন খরচটা কমই দিয়ে করা যেত, কিন্তু সে যখন চলে গেছে তখন খরচ আস্তে আস্তে বাড়তেছে, ছেলে মেয়ে বড় হইতেছে, কিন্তু সে এটা বুঝে না। সে ডাক্তার দেয় আপার দিকে, আপা ডাক্তার দেয় তার দিকে। তো পড়লাম নি বিপদে একটা। তো একদিন আপার বাসায় গেলাম, যা দেখি ভাই বিশাল বড় একটা মিলাদ হইতেছে, আমার বলে নাই। তো আমি যাই দেখি কি ঘর ভরার জিনিসপত্র, মাল সামানা। আমি কে আপারে কি কই, মিলাদ দেবো তুই জাগা বাসায়। আমি কে আপা, আমি যামকে, কত দুলাভাই দেখলে ঝগড়া লাগে দিব, তুই জাগা, আমি খাবারটা আগে আগে পাঠাই দিমনি। তখন একটা কেমন লাগে যে আমি ওই খানার যোগ্যটাই সব, এখানে থাকাটা যোগ্যটা আমার নাই। আমার 3টা বাচ্চা লয়ে আমি মানে আমার কাছে নাই। ওদিন এত কষ্ট লাগছে, পৃথিবীটা লয়ে আমার ভিতরে একটা যন্ত্রণা কাজ করছে। সবাই কেন আমার সাথে এরকম ব্যবহার করে? তো রাস্তাটা যখন হাঁটি তখন ভাবলাম জীবনে একটা বন্ধুত্ব মুখের দিকে তাকাইছিলাম যে যেভাবে হোক নবীর আমার একটা ভালো বন্ধু হইব। তখন দেখলাম
আর সবার মতো। আর আমার বোন, সেও আমার মনের কথা বোঝে না। আজকে তার ঘরে মিলাদ, আমার যোগ্য হয় না দাওয়াতের। আমার বাচ্চারা আমার দিকে তাকালে না কান্না করে দিত, মা তুমি কান্না করে কেন? বাচ্চারা চিৎকার পারে কানতো, একসাথে 3 জনে কানতাম, 4 জনে। ওই ঘরে কেউ নেই যে আমার কান্দান আমার বাচ্চারা শুনতাম, বাচ্চাদের কান্দান আমি শুনতাম, ওদের কান্দান দেখে আমি থাইমা দিতাম। কান্না অনেক আসতেছে কিন্তু আমি কান্দতাম না ওদের দিকে তাকে, যে বাবা তোমরা কান্দো না, আমি এমনি কাঁদতেছি। ওরা সবসময় দেখতাম কাইন্দে, এই পর্যন্ত আরো এখনো দেখে যে আমার চোখে পানি ছাড়া কিছু নেই। তো ও আমার বাচ্চা বড় মেয়েটা একটু মাশাআল্লাহ আল্লাহর বান্দা, খুবই লক্ষ্মী একটা মেয়ে আমার ভাই, না বলে না। আমার মেয়েকে এলাকা এখনো কেউ ভালো করে চেহারা দেয় না, এবং 14 বছর বয়স চলতেছে। খুবই লক্ষ্মী এবং ইংলিশ মিডিয়াম পড়ে, 7 এ পড়ে। খুবই 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 লক্ষ্মী। তো তখন তার বয়স চলতেছে 10 বছর। তো সে আমার একটা বন্ধুর মতো ছিল তখন থেকেই, আমার খুবই লাইক করে, খুবই ভালোবাসা। তো সে দুলাভাই যখন না থাকতো, ব্যবসা হয়ে যাইতো, তখন আপনার কাছে থাকতো। দুলাভাই আসা রাখতো, আবার আমার কাছে এসে পড়তো। না বললেই না, আমার মেয়েটা আমার মতে এটা হয় যে টাকার অভাবে আজকে আমার বোনের কাছে তার থাকতে হয়, বা বোনের টান তো থাকে। দুলার আশা রাখতে আবার আমার কাছে আইসা পড়তো, মানে আইসা পড়তো। তো এটা তো তার জীবন একটা কষ্ট, আমি জানি। এটা তার ভিতরে একটা বোমের মতো জন্ম হয়ে রয়েছে। এটা আমি বুঝতাম, বুঝলেও কিছু করার নেই আমার, কারণ আমি অসহায়, আমি কোন দিকে যাবো, এইটা আমার কুলাতে পারি না। তখন আমি বললাম, হে আল্লাহ, এমন একটা মানুষ আমার জীবনে দাও যে শুধু আমার কষ্টগুলোই শুনবে। এটা বলে বলে ঘরে আসলাম। যাই হোক, গেল অনেকদিন হলো, রাস্তাঘাটে এমন পানি যে বাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার বহুত কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি খুব অসুস্থ থাকি, আমার শ্বাসকষ্ট সমস্যা। আর পেটের মধ্যে একটা রোগ দেখা দিছে, যেটা পানির মতো, পোল্টার মতো। এটা আস্তে আস্তে খালি বড় হইতেছে আমার পেটে। তো এখন এটাও আমি কারো বলতে পারি না, কারে বলুম, কেউ তো হেল্প করবো না আমারে। তো এটা আস্তে আস্তে ভিতরে রোগটা বাড়তেছে, আর আমি আস্তে আস্তে নিঃশক্তি দিতেছি, কারো বলতে পারি না। তো রাস্তাঘাটে প্রচুর পানি। তো এখন আমি ভাবতেছি যে বাচ্চা হলে এত দূরে আসা যাওয়া, আমার অসুস্থ হলে অসম্ভব। তো ওই বাসাটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর 5,000 টাকা দিয়ে আমি চলতে পারি না, তখন 6,000 টাকা সে দেয় মাসে, 6-7,000 টাকা করে দেয়। আবার এর মাও থাকে, আবার মাসে 2,000 টাকা মায়েরও দিতে হয়, আবার ঘর ভাড়া দিতে হয়। এই টাকাটা চলতে হয়, আপা দেয়। তা আপায় আমাকে যেভাবে দেয়, ওই টাকাটা আমার জমানো থাকে। এই কদিন আমি 50-60 হাজার টাকা জমায় ফেলাই। মানে আমি কষ্ট করে ঠিকই চলি, কিন্তু স্বামীর টাকা নষ্ট করি না। আমার একটা উদ্দেশ্য, আমি একটু বিক্রমপুর জমি কিনবো, চাচার উপরে আমার একটু রাখ, আমার চাচার উপরে। যে আমার এখানে একটা কাহিনী আছে, আমার চাচা আমাদের সম্পত্তি মানে যেভাবে হোক দখল করছে, এই জন্য আমার একটা হিট যে আমি দেশের বাইরে একটু জমি করব। তো ওই জন্য আমি টাকাটা জমাইতে থাকি তিলে তিলে। তো ওই টাকাটা আস্তে আস্তে জমাইতে থাকি। তো এর মধ্যে আমি বাসাটা চেঞ্জ করে ফেলাই, কারণ রাস্তার মধ্যে অনেক পানি। তো অনেক দূরে বাসাটা নেই, এক মুদি দোকান, তার পিছনে বাসাটা নেই। তো বাসাটা নেই যখন, ওদিকে আসার সময়, বাচ্চারা স্কুলে যাওয়া আসার সময়, তখন আমি বোরকা পড়তাম না, কারণ আমার মনে কোনো পাপ নাই, কোনো ই নাই। আমি কি নেই কি পড়বো, দরকার কি, আমি ওর ভিতরে ওইসব না, আমি নিজের মনে নিজে চলতাম, কারোর সাথে মিশতাম না। তো বোরকাটা পড়তাম না তখন। তো আমি যাইতেছি, একটা ছেলে হঠাৎ আমার দেখে টিস্কেরি মারে, খারাপ একটা কথা বলে, মানে খুব করে। তারা আসে যাওয়ার সময় আমি কেয়ার করি না, আমার কথা অনেকে অনেক কিছু বলবো, এটা আমার দেখার বিষয় না। এত কিছু জব দিলে আমি কেমনি কি করবো? তো বাচ্চা নিয়ে আমার প্রতিদিন 4-5 বার যাতায়াত করতে হয়, কারণ আমার শাশুড়ি জীবনও বাচ্চা নিয়ে একটা স্কুলে যাবো না, একটা বাজারও করবো না, বাজারও সামলাইতে হয়, প্লাস বাচ্চাও সামলাইতে হয়, সংসার সবকিছু আমার ঘর বাহির সবই। তো আমি আর পারতেছিলাম না, একা 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 যাই, মানে যতবারই বেড়ে এতবারই ছেলেটা আমার রাস্তা দ্বারা আমার টিস্কারি মারে, খুবই জ্বালায় আছি। যাই হোক, মানে ইফতিস করে আপনি? হ্যাঁ। এই ছেলেটা কি আপনি চিনতেন নাকি যে কেউ এরকম করতো? যারা তারা ডিস্টার্ব করতো, যারা তারা আমার disturb নতুন করতো, দেখছে, okay. আমি এলাকায় নতুন, তখন মাত্র 1-2 মাস হয়েছে বাসাটা গেছি, ওর মধ্যেই শুরু করে দিছে। তো আমার তো বাচ্চারা সময় একটা 10 বছরের বলো না, ছোট ছোট তখন আমার মেয়েরা। তো এদের নিয়ে আমার প্রচুর হাতে হাতে, আমি প্রচুর বাচ্চাদের জন্য পরিশ্রম করি আবার। তো এটা আবার অনেকে ফলো করে যে ওর মতো বাচ্চা নিয়ে পরিশ্রম করে আমি জীবনে কম দেখছি, মানে বাচ্চাদের ছাড়া আর কিছু চিনি না, বাচ্চাদের লাইফ ছাড়া। তো বাচ্চারা নিয়ে যেতাম, কোনো সময় রাতে 9টা বাজে কোচিং থেকে আসতাম ওদের নিয়ে। তো যেটা বলছিলেন, হ্যাঁ, তো আসতে যাইতে ছেলেটা ডিস্টার্ব করতো। হঠাৎ করে ওই দোকানের দিকে তাকালাম, তাকানোর পর মানে হঠাৎ করে দেখি কি একটা লোক, রক্ত মাখা, চোখে চোখ পলো, মনে হলো 1000 বছরের পরিচিত একটা মানুষ। তো দেখলাম নাকের মধ্যে রক্ত, চারপাশে রক্ত, চোখগুলো আমার দিকে এমন ভাবে তাকায় আছে, মনে হয় সেও আমার চিনে, আমিও তার চিনি, কিন্তু ওরকম কোন ইন্টারেস্ট নিয়ে তাকাইনি। তাকানে কেমন যেন মনে হইতেছে মনের ভিতরে, যেটা মনের কথা সেটা বলতে হয়। তাকায় দেখি যে সেদিন যদি এভাবে না তাকাতাম তাহলে মনে ভালো হতো। তাকানোর পর দেখলাম যে রক্ত মাখা একটা লোক, আমি না কেন যেন তার সামনে যেতে মন চাইলো, গেলাম। আমার বিচারটা দিতে কার কাছে বলবো, ওটা আমার ভিতরে আছে, কিন্তু আমি যখন দেখলাম লোকটারে, আমি বলি কি ভাই, আপনার শরীরে এমন রক্তের দাগ কেন? এই যে দেখা হলো জাফরের সাথে আমার,
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। যারা প্রথম থেকে স্টোরিটা শুনছেন তাদেরকে আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি। প্রথমেই আমি দৈনিক যুগান্তর পত্রিকার একটি রিপোর্ট আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। গত রমজান এটা প্রকাশ করা হয়েছিল এবং সেখানে আপনারা নিশ্চয়ই জানেন যে রিপোর্টটা খুবই দুর্ধর্ষ একটি রিপোর্ট ছিল। স্ত্রী কর্তৃক স্বামী খুন এবং এই রিপোর্টের সাথে আজকের এই জীবনের গল্পের অনেকখানি মিল আছে এবং যেই মানুষটিকে খুন করা হয়েছিল সেই মানুষটি হচ্ছে জাফর। আমরা গল্পের এই জায়গাটিতে এসে যে জাফরকে এখানে খুঁজে পাচ্ছি, সেই জাফরটি হচ্ছে ওই পত্রিকায় যে মানুষটিকে খুন করা হয়েছে সেই মানুষটি। এবং হালিমার সাথে আমরা পরিচয়ের এই পর্যায় থেকে বাকি গল্পটুকু আমরা শুনবো মাত্র 4 মিনিটের বিরতির পর। গল্পে আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকের এই জীবনের গল্প একটি বিশেষ অন্যরকম জীবনের গল্প। আজকের এই জীবনের গল্প শুরু হয়েছে পত্রিকার একটি রিপোর্ট পড়ে। গত রমজানে যারা এই খবরটি পড়েছেন, অবাক হয়েছেন, ফেসবুকে একটা পোস্ট দেখেছেন, তারা হয়তোবা জানবেন। খবরটি ছিল দৈনিক যুগান্তর পত্রিকার। রায়েরবাগে গৃহকর্তাকে গলা কেটে হত্যা, স্ত্রী পুত্র আটক। আমি খবরটা আরো একবার একটু আপনাদেরকে পড়ে তারপর আবার গল্পে ফিরতে চাই। রাজধানীর কদমতলীর রায়েরবাগ মেরাজনগরে বাসার মধ্যে ঘুমিয়ে থাকা স্বামীকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করেছে স্ত্রী নূরজাহান। সোমবার ভোর রাতে তাকে খুন করে বাসার সিঁড়িতে ফেলে রেখে যায়। নিহত আবু জাফরের বয়স 38 বছর। পুলিশের কাছে গ্রেফতারের পর স্ত্রী নূরজাহান স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বড় ছেলে সাইকুলকে আটক করা হয়। কদমতলী থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। এই খবর আরো বিস্তারিতভাবে পত্রিকাতে আছে, কিন্তু খবরের ঠিক এই জায়গাটিতে আমার পড়ার একটাই মাত্র কারণ, আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিয়েছি। খবরটা পড়ি আজকের এই হ্যালো 920 শুরু হয়েছিল। আমাদের কাছে যিনি জীবনের গল্প বলতে এসছেন তার নাম হচ্ছে হালিমা। যে জাফরকে মেরে ফেলা হয়েছে, তার স্ত্রী তাকে গলা কেটে হত্যা করেছে, সেই জাফরের সঙ্গে তার যেভাবে পরিচয়, সেই জায়গাটিতে আমরা এখন এসছি। গল্পের জায়গাটিতে আমরা ওখান থেকেই যাব। এই জাফর হালিমার জীবনে কি বা হালিমার তার সাথে পরিচয় এবং ধীরে ধীরে গল্পের সামনের দিকে এগিয়ে যাওয়া এবং একেবারে শেষ পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আপনারা হালিমাকে চিনেছেন, এরপর জাফরের সাথে হালিমার দেখা, এখান থেকে আমরা আবারও শুরু করছি। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে আপনি যে লোকটাকে দেখলেন একটা দোকানে এবং তার মুখের ভেতর দিয়ে রক্ত মাখা মুখ, এবং সেই লোকটাকে দেখার পরে মনে হচ্ছে যে এই মানুষটা কিছু একটা বলতে চাচ্ছে আমাকে, আপনি ভিতর থেকে এভাবে অনুভব করছেন। ফাইন, আপনি বলুন তারপর। তো আমি ওদিকে হাইটে যেতেছি, যখন ওরা দেখলাম, ওনাকে দেখলাম, দেখার পর আমার না কেন যেন মনে হলো 1000 বছর একটা পরিচিত লোক যে রক্ত মাখা অবস্থায় কিছু বলতে চায় আমাকে। আমাদের তাকাই আছে, আমিও তাকাই আছি। আমি কিন্তু গেছি আমার কথা বলতে, এখন থেকে সে তার দিকে আমি অবাক হয়ে গেলাম। সামনে দিয়ে বললাম, ভাই আপনার কি হয়েছে, কি সমস্যা কি আপনার এরকম রক্ত মাখা? ভাই মানে আমি এটা মানে মানুষ হিসেবে মানুষকে যেভাবে জিজ্ঞেস করে এরকম জিজ্ঞেস করতেছি। তো উনি বলে কি, না আশা খেয়ে পড়ে গেছে তো এই জন্য এটার স্পট। আমার বান্ধবী ছিল পাশে, হুমায়রা, ও আবার বলে, জাফর ভাই কি হয়েছে, আপনি একটু বেরেন তো। ও আবার চিনে, কারণ ওর বাড়ি আর ওদের বাড়ির পাশাপাশি। তো ও বলে, ভাই একটু আসেন তো। পাশে আবার আরেক বর্ণন আসছিল, উনি আসেন তো, টাইনে বাই করে বলছে, আপনার কি হয়েছে দিতে, আপনি আসেন, দোকান বন্ধ করেন। মানে ওরা করোনা অবস্থা দেখে ওরা টাইনে, জাফরের দোকান ছিল, হ্যাঁ মুদির দোকান ছিল, তো এরা একটা জায়গায় হাতে নিয়ে গেল, ভাই দোকান বন্ধ করেন, আপনার সাথে কথা আছে। আপনার চোখ দা পানি পড়ছে। রুনু আপা, না বললি না নাম, রুনু আপা বলতেছে, ভাই আপনার লোক কথা না বললি না, আপনি আমাদের বলবেন আপনি কি হয়েছে। এ হারে মায় তো এই হুমায়রা তো আজকে আর কথা জানবো। রুনু আপাটা কে ছিল? রুনু আপা হলো হুমায়রার ননাস, মানে আপনার বান্ধবীর ননাস। হ্যাঁ, আচ্ছা। ওরা মনের কথা বেদনা যত না করবো তখন ছাড়বো না রে। ভাই বলেন না প্লিজ, বলেন। রুনু আপা ঠিক করতেছে, বা আমার বান্ধবী বলতেছে, ভাই রে বড় কষ্ট থেকে চোখের পানি আসে। কই যে তোমাদের দেখি স্বপ্ন দেখে যেতেছি, আরো মানুষ সংসার করে, কিন্তু আমার মতো সংসার কজন করে যাই না। আমি 14 বছর সিঙ্গাপুর ছিলাম, 13 বার সিঙ্গাপুর থেকে আসা হয়েছে, লক্ষ লক্ষ টাকা আমি আমার ফ্যামিলিতে দিছি। আজকে আমি তাই সব ব্যবসা নিয়ে বসে, আজিরাও বসে রইনি, ঘরে এত কিছু করি, তার বোন মন পাই না, সে আজকে আমার গায়ে হাত উঠেছে। এর মতো দুঃখের কথা কারে বলুম আমি? তো এটা বলে সে কান্না করে, চোখের পানি পড়ে। তো আমি না তাকায় থাকি, আমি বলি মানুষের স্ত্রী এমন হয়, আমি তাকায় থাকি ভাবে। ওরা প্রশ্ন করে, কেন ভাই, কেন মারলো আপনারা, আপনি কোনো না ভাই। তো হুমায়রা আবার বলতেছে, জাফর বাইরে যে আমরা দেখতেছি না, যে লক্ষ্যটা মানুষ সারাদিন দোকানের মধ্যে কাজ করতে থাকে, এটার উপর হাত লড়তে থাকে, এই কাম ওই কাম ওই কাম, আর কোনো ফ্যাশন নাই, কোনো ই নাই, এটা লুঙ্গি, সাধারণ লুঙ্গি পরে, এটা পর কিভাবে চলে, এর মতো লুক হয় নাকি সাদা সিধা, এর এইভাবে কি হয়েছে ভাই বলেন। ওর একটা কথা আছে, এটা ও বলে না, ও বলে যে এমনি আমার কোনো আঘাত করেছে। আচ্ছা কি করলে আমি ওর মন পাবো, ওদেরকে জিজ্ঞেস করে ও কি চাই দেখলে পূর্ণ করবেন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবো। সবাই ভালো বুদ্ধি দিল। তা আমি এর মধ্যে বললাম কি, ভাই
আপনি তো অনেক বছর বিদেশ ছিলেন, হয়তোবা তার মনটা একা থাকতে থাকতে জম ধরে গেছে হয়তোবা, কারণ আমি আমারটা চিন্তা করছি, জম ধরে গেছে হয়তোবা তার মনে অনেক কষ্ট আছে। ভাই আপনি তার মনে কোনো কষ্ট দিয়ে কোনো কাজ করেন না। খালি এতটুকু কথা বলে বাস আয়সা বললাম। সে আমাদের টাকা থেকে বললো কি, কয় উপর দিকে চাপালে নিজের বুকে পড়বো, এটা করে বাস কথা শেষ করে। কারণ সে তখনও কিন্তু তার কথাটা বলে না। 3 জন নারীর সামনে কথাটা বলবো একটা লজ্জার বিষয়, উনি ঘরের কথা বের করতে চায়। তো যাই হোক, তার নিজের উপরে হিসাবে আমি মনে মনে একটু ভাবলাম কি, লোকটাই মনে হয় অপরাধী, এটা আমি ভাবলাম। আচ্ছা, কিন্তু দেখে মনে না সে একটা অপরাধী লোক। তার চোখের পানি, তার কথাবার্তা, তার চাল চলনে যা আমার বান্ধব তো শুনতেছি খুব ভালো লোক, এখানে কোনো সন্দেহ কিছু নেই। তো এর মধ্যে আসে পড়ি ঘরে উড়িয়ে যাবে। তো যখন আমি দোকানদার সামনে যেতে লই, তখন হাজার কামে থাকলে হঠাৎ করে হঠাৎ চোখ আমার দিকে পড়ে, তাকাইলো ওইভাবে তাকায় থাকে না, দেখে সুরালায় আমি ফলো করি না। তো যাই হোক, আমি বাচ্চাদের নিয়ে আসা যাওয়া সময় ছিল আমার টেস্ট করে। তখন আমি কি করলাম, চিন্তা করলাম লোকটা তো ভালো, আমার বান্ধবী বলছে আমি ওনার কাছে বিচারটা দিব, যে ছেলেটা আমার যাইতেছে বিরক্ত করে, মেয়েটা আমার বড় হইতেছে বা 10 বছর বয়স চলতেছে, আর আল্লাহ দিলা বয়স উপর দিকে, এখন যদি লোকটা টেস্ট করে মাইসা মানে কি করবো। তো আমি তারা যাই বলি, ভাই একটা কথা কি, আমি কি এই ছেলেটা না আমার খুব ডিস্টার্ব করে। তো উনি বলতেছে আচ্ছা আমি বলে দিই মনে, এটা বলে আমি এসে পড়ি। তো ওই ছেলেটা আবার দেখে আমার ওনার সাথে কথা বলি, জাফর ভাই ওর নাম্বারটা আমি একটু জোগাড় করে দেন। এই ওর স্বামী বিদেশ থাকে, মেয়েটা একটা অসহায় টাইপের, অন্যরকম, মেয়েটা সবার মতো না, তুই ওরা ডিস্টার্ব করিস না। হ্যাঁ আমরা তো বিয়ে করি নাই, এর লাগে আমাকে মূল্য নেই, আপনারা বিয়ে করছেন এর লাগে আপনাকে মূল্য, এই কথা কাছে ওরা জায়গা। তো এই ছেলেটা কি করে, একটা ছেলেটা আসলে কে ছিল? ছেলেটা ওর বাড়ির পিছনে, ওর বাড়ি মানে আপনাদের ওই এলাকাতেই থাকতো? এলাকায় থাকে ছেলেটা, মানে তারপর কাজ চালিয়ে যেতেছে। এই খারাপ খারাপ কথা বলে আমি মানে আর সহ্য করতে হতেছে না। আমি কই, ছেলেটা এরকম করে, ভাইয়ের কাছে বিচার দিলাম, কিছু হলো না, আমি আবার যাই বিচার দিলাম, ভাই ওরা বলেন না আমার ডিস্টার্ব করতে না। তো উনি না ওরা বলে, এই তুই ওরা ডিস্টার্ব করিস না, দেখ। তো ও না একটু রাগ হয়ে যায়। তো একটা জাল টাকার লোড ও আবার জাফরের দোকানে দিয়ে দেয়, পরে জাফরের দেখি এটা জাল টাকার লোড। কাই তুই যে জাল টাকার লোড দিলে, এই টাকা তুই নিয়ে যায়, এই টাকা ছাড়া তুই ছাড়া কেউ দেশ না। 1000 টাকার লোড এই পর্যন্ত সারাদিন আসে না আমার কাছে। ছেলেটা কি গেল, ওর উপরে চেপটা গেল গা, ওকে, ওর উপরে চেতা, মানে ওরা আমার একটা ফানে ফালানোর জন্য একটু চেষ্টা লেগে আছে। তা আমি তো আর জানি না, ও জানে না, আর আমার লোক ওর কোনো জাফর লোক সম্পর্ক না। আমি আসা যাওয়া বাচ্চা লেগে ব্যস্ত। তো ছেলেটা কয় কি, এমন বিপদে ফালামো ধরে তুই কুলাইতে পারবি না, আমার বলতেছে। তা আমি না খেয়াল করি না, আমি কি এত বড় একটা কথাগুলো আমার মেয়ের নিয়ে আবার কোনো ক্ষতি করে। আমি আমার বান্ধবীর কাছে বললাম, মুয়ের কাছে, মুয়েরা এই ঘটনা। তো ওকে দাঁড়া, ও তো আমার ছোটবেলায় ওরা প্যান পড়তে দিচ্ছি, এই ছেলে এমন করে দাঁড়ান, ডাক দিয়ে দিতেছে, এই দিকে তুই ওরা আফা ডাক। কয় না, সবার আফা ডাকলে বউ কম করে, ওরা আমার ভালো লাগে। ওকে, হ্যাঁ, আজ থেকে 4 বছর আগের ঘটনা। কর আমার খুব ভালো লাগে। তো ও কাকে থাপ্পড় দিম দিরা, দুষ্টুমি করে বলে বলে ও চলে যায়। তা আমি এসে পড়ি, আমি কই যাক, ও তো এটা বলেই দিছে গেল। এর মধ্যে ও আবার টিটকে শুরু করে দেয়। আচ্ছা, তা এমন বিপদে ফেলামো, গেরা করতে উঠতে পারবো না। তো আমি না ভয়ে থাকি খুব, কিন্তু আমার কাজ আমি 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 করি, কারো লগে আমার কোনো কথা নেই, কোনো চলাফেরাও নেই। কিন্তু ছেলেটা মানে এক একজনের লগে গল্প করে, আর এক একটা করে জাফরের লগে মানে মিলায়। জি, কিন্তু জাফরের সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক না। আচ্ছা, ওই যদিও কোনো সদার প্রয়োজন হয়, কারণ পাশের দোকান থেকে তো আর সামনে পরের দোকানে এসে যায় না, যায় না। কারণ আমার ঘরের দরজার সামনে তার দোকান। তো এইভাবে দিন যেতেছে। এখন সে যখন আমি আসা যাওয়া করি, ওই একই কথা। তো আমার বান্ধবীর বললাম, বান্ধবী ওই যে রুনু আপার বান্ধবী ননাস, উনি আবার পাশের বিল্ডিং এ থাকে। আচ্ছা, হ্যাঁ, তো এখন ওই ছেলে কি করে, ওই ওর ওয়াইফের কাছে যায় খারাপ কথা বানায় কয়, আপনি একটু ফলো করেন, সন্ধ্যার সময় দেখবেন ওর সাথে অনেক আড্ডা মারে। মানে জাফরের সাথে? হ্যাঁ, ওর বাসা যায় আড্ডা মারে, আর মোবাইলে অনেক কথা কয়, আসলে কিছুই না। এই যে আমি কিছু সদায় আনতে, হঠাৎ করে জাফর ভাই আমার বলে কি, হালিমান তুমি ঘরে যাও, আমার একটা ফোন দিও তো বোন। আমি কেন ভাইয়া, কয় তুমি দিও। এরপর এর মধ্যে মানে একটা কালো লোক আইসা আর বলে কি জানেন, ওই বিল্ডিং, ওই যে রুনাপা যে বিল্ডিং এ থাকে, ওই বিল্ডিং এ না পাশের ফ্ল্যাটে একটা ছেলে বেসলা থাকে, একটা মেয়েরা আনছে জায়গায়, এনে পুলিশ মিলিশ আইসে। এই কথাটা শোনার উদ্দেশ্য হলো যে আমার যেন ফোনটা বলে, আমি যেন ওই বেতে না যাই, কারণ রুনুপা আছে, রুনুপা আমার খুব আদর করে, আমার বান্ধবী আমাদের মাঝে যে ফোনটা ডাকে, তো উনি আমাদের ফোনটা সাবধান করবো, ওদের ফলো হলো ফোনটা আমার দিবে আর ওর বউকে দেখাবে, এটা হলো ওদের উদ্দেশ্য। তো ও কি করছে, আমি যখন দোকানে সদান দিয়েছি, কি কয় বই না একটা ফোন দিও তো আমার। আমি কি কেন, কয় কি একটা কথা আছে, তাড়াতাড়ি ফোনটা দিও। তা আমি গুলোপটা নিয়ে কয়েলটা নিয়ে তাড়াতাড়ি এসে পড়ি, এসে কথা ধরে আমি ফোন দিই, কি হয়েছে ভাইয়া, কয় কি ওই 5 তলায় তোমরা যেও না। আমি কি কেন, কখনো বলো পুলিশ শুনে চাইবো, এই ঘটনা এখানে ওই রুনু আপার পাশের ফ্ল্যাটে এরকম এরকম ঘটনা শুনছি, একটা লোক এসে আমার বললো। আমি আরে কিসের, আমি ওই বাড়িতে যাম কি করতে। তো আমি বলি না ভাই সমস্যা নেই। এই কই দেখাতে একটা মহিলার চিনলাম ওই দোকানের ভিতরে, ও কিন্তু দোকানে আমার খালি কথাটা বলতেছে। এর মধ্যে এই প্রথম ওর সাথে আমার কথা মোবাইলে, এর মধ্যে কি হলো, মহিলা ওর কলার ধরে দোকান থেকে বের করে ফেললো। আপনি কিভাবে জানলেন?
মোবাইলে শুনতেছি আমি, আচ্ছা, মানে দোকানে পরবর্তীতে আপনি জেনেছেন? হ্যাঁ পরবর্তীতে আমি অর্থে শুনছি। ও যখন বলতেছে এই তুই কথা বলতেছ বেয়াদবের মতো যত সব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে, খারাপ খারাপ ব্যবহার। জাফর খুবই লাজুক একটা লোক, ও খুব সম্মান নিয়ে থাকে, কারণ ওর অনেক কষ্টের ভিতরে কিন্তু কারো কাছে কয় না, ওর ইজ্জতের ভয়ে, ইজ্জত যেন বাইরে না শুনে কেউ, সেই ইজ্জতে কিন্তু বাইরে করে দিল। কিন্তু ও কিন্তু আমার ভালো করে জানো না, ছিল না, আমি ওরা চিনি না জানি না, কিন্তু ও জানে আমি একটা মেয়ে হিসাবে খুব ভালো, ও আমিও জানি ওটা ছেলে হিসাবে ভালো, কিন্তু আমাদের সাথে চলাফেরা নেই। এই যে মহিলা হিসেবে রাস্তা বেরোলো, আর ওই ছেলেকে গেলো বন্ধু বান্ধব 20-30 জন একখানে মিলাই নিল। ওই যে ছেলেটা মহিলাকে গেলো ওই ছেলের বাড়িতেই, পিছনে আবার ছেলেটার বাড়ি, জাফরের দোকানের পিছনে, ওই দোকানের সামনে লয়ে গেল ছেলেটা, ডাক দেয় ওর বউ নেওয়ার পরে খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ করে বলতেছে ওরা ডাক্তান আমারে, আচ্ছা। আমার বাচ্চা রয়েছে ঘুমায়া। মানে এই ছেলেটা যতটুকু বুঝি যে আপনাকে যে ছেলেটা ডিস্টার্ব করতো, সেই ছেলেটা জাফরের বউকে গিয়ে কোনো না কোনো ভাবে আপনার সম্পর্কে কান পড়া দিয়েছে। কান পড়া দিছে, এবং ওই কান পড়া অনুযায়ী ওর বউ ওখানে এসে দাঁড়ায় আছে আচ্ছা, ওরে দেখার জন্য, ওই লোকের কথা মতো এসে দাঁড়ায় আছে। আর যখন দেখেছে মোবাইলে কথা বলছে তখনই হ্যাঁ সম্পর্কটা মোবাইলটাও কথা শুরু করছে কিভাবে, কারণ তো বলে কথা কয় না, ওই যে একটা লোক পাঠাইয়া আমার কথা কয়েছে, আচ্ছা, মানে ওইভাবে সিস্টেম করছে। এটা ও জানে না, আমিও জানি না, পরে জানি ব্যাপারটা আমরা। ওকে। তো আমার যখন ডাকাইলো বাসা, আমি তো পুরো হাত পাকা পাই, এটা কি হইতেছে, পুরো এলাকা গরম হয়ে গেছে। তখন একটা সিন কেমন হইতে পারে, আমার মনের খবরটা কেমন হইতে পারে, আমার ভিতরে তখন এত কষ্ট লাগতেছে বলে ভাই। ঢাকায় নিয়ে সবার সামনে একটা ভরা মসজিদের সামনে আমার বসায় খারাপ খারাপ ব্যবহার, সেই মহিলা অনেক খারাপ খারাপ। তখন আমি আর সহ্য করতে পারতাম। তখন খালি জাফর একটা কথা বলে যে ফেরেস্তার মতো মেয়েটারে অপবাদ দিও না, তোমার আল্লাহ দোহা লাগে নুরজাহান। ও শোনে না, ও খারাপ খারাপ গালি দিয়ে আসতে করে আমার এক থাবর লাগাই দেয় জোরে। মানে জাফরের বউ নুরজাহান। এমন খারাপ একটা থাবর দেয়, আমার জীবনে মনে হয় কি ওই দিন আমার মতো অসহায় কেউ হয় না, আর এত বড় অপমান পৃথিবীতে আর হয় না, কারণ আমার মন তো নিষ্পাপ, আমি তো এটা কিছুই জানি না। তখন এটা অনেকে জানে ওখানে, কিন্তু ওরাই আবার আমার জীবনে এখন বড় একটা ই করে রাখছে, যেটা আমি আজকে বলতে চাই এই জন্যই যে সবাই জানুক। তো যাই হোক, লোকটা নুরজাহান থাবর মারে আমার হাতে। 4 বছর আগের ঘটনা তো আমার এখানটা কেটে যায়। আর এটা কেমন, আপনার তো পাশাপাশি বন্ধুলা ভাই ছিল, ওরা কি ওই সময়টাতে হেল্প করতো? না না আমি কারো জানিনি, জানেনই না, কেন মান জানি না, সম্মানের এটা তো ইজ্জতের ব্যাপার। Right. আমিও ভয় পেতাম, মানে যদি একবার গেলে আমি আর পাবো না, আমি এই ইজ্জতের জন্য অনেক যুদ্ধ করতাম সব সময়। তখন ওই মুহূর্তে আমি কাঁদতেছি, 2 হাতের না চোখ ঢাইকে আমি কাঁদতেছি। আর সব মহিলারা পুরুষেরা বলতেছে তুমি জাফরের সাথে কেন সম্পর্ক করলা, এই সেই অনেক কিছু। আমি জাফর বলতেছে না, আপনারা যার কথা শুনতেছেন এই ভুল শুনছে। জাফর তখন এটা বলে আর চোখ মুখ একেবারে গুলা হয়ে যায়, আমার দিকে অসহায়ের মতো তাকায় থাকে, যে ওর চোখের দৃশ্যে আমি তখন বুঝি যে আমার কিছু করার নেই, তুমি আমার ক্ষমা করো আলিমা, এরকম কিছু আমি বুঝতেছি তার চোখে। তখন আমি একটা জবাব দিলাম যে নুরজাহান ভাবি, আপনার একটা কথা বলি আজকে, আমার স্বামী যে সুন্দর তার পায়ের যোগ্য আপনার স্বামী না, এই কথাটা আমি তারে বললাম। বলার পর প্রতিটা মানুষ তালি দিল, ওকে। আবার সাথে সাথে আমার মহিলায় মাপ চায় আমার কাছে। মাপ চাইলে কি আর আমি ইজ্জত ফিরে পাবো? ওই যে রটনত রইটে গেছে, সবাই খালি ছড়া কান্না গুসা, আর আমি এই থাবর খেয়ে ঘরে আসলাম। কত বড় যন্ত্রণা হইতে পারে ওদিন, যে চাইছিলাম মরে যাবো। বাসায় এসে বাচ্চা আমাদের টাকার আমার গাল লাল হয়ে গেছে, বলতেছে মা কি হয়েছে। তখন কেমন ঘৃণা লাগে যে আমার বাচ্চা প্রশ্ন করে, আমার ইজ্জত একটা কালি পড়ছে, আজকে পাপ করিনি, কোনো কিছু করিনি, আজকে আমার নামে এত বড় একটা গিবত। মানে আমি চাইতেছি আমি আজকে ফাঁসি দিয়ে মরে যাবো। পরে ভাবলাম না, আমার ফ্যামিলিতে এরকম না, আমি একটা মিথ্যা অপবাদ নিয়ে মরে যাবো। আমি যদি মরে যাবো করবো জাফরের সাথে, অবশ্যই তার কলঙ্ক কিছু ছিল না, মুখ দেখাতে পারি এই জন্য মরে গেছে। পরে বাসায় আসলাম, 4-5 জন লোক আসলো, এসে বললো আপু একটা ঘটনা হয়ে গেল এরকম, আপনি মাইন্ডটা নিয়েন না। মনে মনে ভাবলাম যে মুখে একটা কথা হয়ে গেল, আজকে হয়ে যায়, আজকে যে আমার ইজ্জতটা গেল, এটা কে আমার ফিরিয়ে দিবে ইজ্জতটা? আজকে সমাজ সবাই একটা 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 কথা বলতে পুরো এলাকা হয়ে যাবো। আর ঠিক তাই হয়েছে। এখন ঘরের যে বেরোলে বেশি কানাঘুষা করে, আর সেও বেরোলে এরকম করে, সে দোকানটা ছেড়ে দেয়, আমিও সাথে সাথে বাসা ছেড়ে দিই। বাসা ছেড়ে আমি আমার এলাকায় এসে পড়ি। আপনার আর এই কথাটা বলি না, কারণ সে অনেক কষ্ট পাবে, বাজায় অনেক ঝগড়া বিপদ হতে পারে, এটা মানিজ্যতের ব্যাপার। রান্না করার পর আমার বাচ্চা আবার বলে দেয় আম্মু আম্মু একটা মহিলা না আমার আম্মু মারছে। তো এই কথা বলার পর আমি আরো কান্না করি। আপা কয় কি আমার বোনের মারছে? আমার বোন। এর মধ্যে আমি যখন ঘরে কান্না করি, সকালবেলা আমার বান্ধবী ওই যে মায়েরা ও আসে, আসার পর ওরা ফোন দেয়নি, ও শুই না তো পুরো মাথা খারাপ হয়ে যায়। আমার বান্ধবীর গায়ে হাত দিচ্ছে, আমার হাত ধরে টাইনে না গায়ে, এই মহিলা এত যখন জাফরের দোকানের সামনে যেতেছে, জাফরের কাকি বোন এটা হয়ে গেছে, কি করুম? কয় আপনি আসেন, আমার সাথে আসেন, দোকান বন্ধ করেন, আমার বান্ধবীর ইজ্জত মানলে একটা কথা, আপনি আসেন, আসেন নিয়ে আসেন। এরপর পারেন ও মেয়েরা লাই বেড়ারে ওরে দুরা। পরে ওই বাড়িতে গেলাম।